যত বেশি ভেলোসিটি হবে তত ল্যামিনার ফ্লো থাকে। বারবার খটকা কত ফ্যাক্টর আছে সবগুলোর সাথে রেজিস্ট্যান্স ইনভার্সলি প্রপোর্শনেট। ক্লিয়ার? আচ্ছা, আপনি যখন পড়তে বসবেন তখন এইটুকু তিনটা নাম হয়তো মনে থাকবে। আপনার বারবার খটকা লাগবে যে ভাইয়া ভেলোসিটি বাড়লে রেজিস্ট্যান্স বাড়লো, ব্যাপারটা তো মিললো না। ভেলোসিটি বেগ বাড়ছে, তাহলে সেখানে তো বাধা আর উড়ে যাওয়ার কথা, তাহলে এটা কিভাবে আবার রেজিস্ট্যান্সকে বাড়াচ্ছে? আচ্ছা, সেটার উত্তরটা হচ্ছে এরকম যে একটা ব্লাড ভেসেলের ভিতরে আমাদের ব্লাড যে কলামটা রান করে সেটা হচ্ছে একটা ল্যামিনার ফ্লো থাকে। এই ল্যামিনার ফ্লোর মাঝখানের দিকে থাকে ফ্লুইড পোর্শন, আর এই ভেসেলের গায়ের দিকে থাকে হচ্ছে সেল। ভেসেল ওয়ালের কন্ট্যাক্টে থাকে সেলগুলা। যখন আমি ভেলোসিটি বাড়াবো, তখন এই ব্লাড ভেসেলের ভিতরে ব্লাড কলামে ভেলোসিটি বাড়া মানে হচ্ছে ভেসেল ওয়ালের সাথে এই সেলগুলোর ফ্রিকশন আরও অনেক বেশি করে বেড়ে যাবে। যত বেশি ভেলোসিটি হবে তত বেশি ফ্রিকশন হবে সেলগুলোর, যত বেশি ফ্রিকশন হবে তত বেশি রেজিস্ট্যান্স ডেভেলপ করবে। এই জন্য আপাত দৃষ্টিতে আপনার মনে হতে পারে যে ভেলোসিটি বাড়লে রেজিস্ট্যান্স কমে যাওয়ার কথা, কিন্তু সেটা হবে না। এখানে উল্টা ঘটনা ঘটবে যে ভেলোসিটি বাড়লে রেজিস্ট্যান্স আরও বাড়বে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই তিনটা আমরা মনে রাখবো, ভি, ইটা এবং এল, এরা হচ্ছে রেজিস্ট্যান্সের সাথে ডিরেক্টলি প্রপোর্শনেট। এছাড়া বাদ বাকি যা কিছু থাকছে সব কিছুই আমি ইনভার্সলি প্রপোর্শনের মধ্যে ফেলে দিব। আচ্ছা, তো ভিসকোসিটি একটা টার্ম বলেছিলাম, আমাদের এই ভেলোসিটি ফ্লো এবং রেজিস্ট্যান্স থেকে আমি পড়ে ফেলবো। আচ্ছা, কি এই ভিসকোসিটি? আমরা পাওয়ার পয়েন্টটা দেখি। Viscosity of the blood is a function of friction between the molecules of flowing blood. এত কিছু জানা লাগবে না, আমার যেটা জানা লাগবে যে এই ভিসকোসিটি হচ্ছে রেজিস্ট্যান্সের সাথে ডিরেক্টলি প্রপোর্শনেট এবং ব্লাড ফ্লোর সাথে হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনেট। ঠিক আছে? আচ্ছা, কিছু ক্লিনিক্যাল কন্ডিশন আছে যেগুলো ভিসকোসিটি বাড়ায়, কিছু ক্লিনিক্যাল কন্ডিশন আছে যেগুলো ভিসকোসিটি কমায়। ভিসকোসিটি তখনই বাড়বে যদি আমার ব্লাড ভেসেলের ভিতরে সেলটা রিয়েলি তার অ্যামাউন্ট অনেক বেশি থাকে অথবা রিলেটিভলি বেশি থাকে। আচ্ছা, রিয়েলি সেল কাউন্ট বাড়ে কোন কন্ডিশনে? সেটা হচ্ছে পলিসাইথেমিয়া, যেখানে আসলেই সেল কাউন্টটা অনেক বেড়ে যায়। আর যদি পেশেন্ট সাফারিং ফ্রম ডিহাইড্রেশন, কি হবে? তার ব্লাডের ফ্লুইড পোর্শনটা কমে যাচ্ছে, তার মানে রিলেটিভলি মনে হবে যে সেল কাউন্টটা বেশি। তাহলে পলিসাইথেমিয়া হতে পারে, ডিহাইড্রেশন হতে পারে, যেগুলোতে হচ্ছে আমার ভিসকোসিটি বাড়বে। আর যখন ফ্লুইড পোর্শন বেড়ে যায় সেখানে ভিসকোসিটি কম থাকবে, যেমন অ্যানিমিয়া। এখানে সেল কাউন্ট কমে গিয়েছে, রিলেটিভলি ফ্লুইড পোর্শনটা বেশি। হাইপারপ্রোটিনেমিয়া, ফ্লুইড বেশি, ইডিমা হয়ে আছে। এই কন্ডিশনগুলোতে ভিসকোসিটি কমে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তো এই পর্যন্ত এত বছর প্রশ্নটা আসতো। এবার যেটা করেছে, একটা নতুন সূত্র নিয়ে এসেছে, সেটা হচ্ছে ইনক্রিজ টেন্ডেন্সি অফ টার্বুলেন্স। আমরা তো দেখলাম ব্লাড ভেসেলের ভিতরে ব্লাড ফ্লোর কলামটা হয় ল্যামিনার, কিন্তু কি কি ঘটনা ঘটলে বা কি কি টেন্ডেন্সি থাকলে ওখানে একটা ঘূর্ণিপাক হয়ে টার্বুলেন্স তৈরি হতে পারে। আচ্ছা, তাহলে এই ইনক্রিজড টার্বুলেন্সের কথা যদি আমি বলি, ইনক্রিজড টার্বুলেন্স সেটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু রো, ভি অ্যান্ড ডি অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু ভিসকোসিটি বা ইটা। একটু আগে বলছিলাম ভিনাইলের কথা, এবার দেখেন দেখে মনে হচ্ছে না পেরিফেরাল ভাস্কুলারিটিস, পিভিডি, তার টার্বুলেন্সের সাথে পিভিডি রিলেশন। এই রোটা কি জানেন? রো হচ্ছে ডেনসিটি, ভি ভেলোসিটি, ডি ডায়ামিটার। ভি হচ্ছে ভেলোসিটি, এতক্ষণ পড়েছিলাম রেডিয়াস, এবার এসেছে ডায়ামিটার। ব্যাসার্ধ পড়ছিলাম, চলে আসলো ব্যাস। আর নিচে এটা হচ্ছে আমার ভিসকোসিটি। তাহলে ইনক্রিজ টার্বুলেন্সের জন্য এক লাইনে কতটুকু লিখে রাখি? রো ভিডি ডিভাইড বাই ভিসকোসিটি। আমাদের পেজ 33, 34 মিলে এই কথাগুলোই ঘুরিয়ে ফিরে আছে। আরও কিছু জটিল ফিজিক্সের প্রশ্ন আছে, এত কিছু পড়ার দরকার নেই। আমরা যদি 5টা টার্মিনোলজি দিয়ে যদি এই ইকুয়েশনগুলো মনে রাখতে পারি বা এই কথাগুলো মনে রাখতে পারি, তাহলে আমাদের পড়াটা সহজ হয়ে আসবে। ভেলোসিটি সূত্রটা কি, কোন পোর্শনে হাইয়েস্ট, কোথায় সব থেকে লোয়েস্ট, তারপর আরও দুটো সূত্র মিলে ব্লাড ফ্লো, ডিরেক্টলি প্রপোর্শনাল কারা, ইনভার্সলি প্রপোর্শনেট কারা,
রেজিস্ট্যান্স ডিরেক্টলি প্রপোর্শনাল কায় ভিনাইল বা ভি ইটা এল, সেটা মনে রাখলাম। তারপর এখান থেকে চলে আসলো দুটো থেকে ইকুয়েশন নিয়ে ভিসকোসিটি, আর শেষমেশ পড়াটা কি ইনক্রিজ টার্বুলেন্স টেন্ডেন্সি কখন হবে, রো ভিডি ডিভাইড বাই ইটা। এত কঠিন একটা পড়াকে এই 5-6টি ইনফরমেশন আমি শর্ট করে যদি লিখে রাখি, আমাদের ফিজিক্স অফ দ্য ব্লাড ফ্লো পরীক্ষার জন্য একটা ঝাঁকা নাম্বার আমরা পেয়ে যেতে পারি ইনশাআল্লাহ। ক্লিয়ার? আচ্ছা, তো আমাদের ব্লাড ভেসেল তৈরি করে তার ভিতরে ব্লাড ফ্লো করে, সেই ব্লাড ফ্লোর বা ব্লাডের যত ফিজিক্স রিলেটেড পড়া ছিল সব কিছু পড়া শেষ। এবার আমি চলে আসবো আমাদের সিবিএস ফিজিওলজি কিছু টার্মিনোলজি নিয়ে। আমি একটা প্রেশার তৈরি করব। আমি এবার ব্লাড প্রেশার বানাবো। আচ্ছা, ব্লাড প্রেশার যদি আমরা বানাতে চাই তাহলে আমাকে ধাপে ধাপে এগাতে হবে। আমি প্রথমে হার্ট পড়লাম, হার্ট দিয়ে অনেকটুকু পরে অ্যাকশন পোটেনশিয়াল করে হার্ট মাসেল কন্ট্রাক্ট করলাম। আমি ব্লাড ভেসেল তৈরি করলাম, সেই ব্লাড ভেসেল দিয়ে আমরা ব্লাড ফ্লো করে ফিজিক্স পর্যন্ত চলে গেল। এবার কাজ হচ্ছে আমার একটা ব্লাড প্রেশার তৈরি করা। এই বিপিটা কি ইকুয়েশনটা? বিপি হচ্ছে আমার কার্ডিয়াক আউটপুট ইনটু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স বা টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স আমরা এইমাত্র পড়ে ফেললাম। তাহলে এবার আমাদের পড়তে হবে কার্ডিয়াক আউটপুট। আর কার্ডিয়াক আউটপুট মানে কি? কার্ডিয়াক আউটপুট হচ্ছে আমার স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট, সাথে আগের মতোই টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। তাহলে আমার স্ট্রোক ভলিউম কি জানতে হবে? স্ট্রোক ভলিউমটা হচ্ছে আমার এন্ড ডায়াস্টলিক ভলিউম মাইনাস এন্ড সিস্টোলিক ভলিউম ইন্টু হার্ট রেট ইন্টু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। এখন আমি কাজ হবে ধাপে ধাপে এই ভলিউমগুলো কি জিনিস, হার্ট রেট রিলেটেড প্রশ্নগুলো সলভ করা। ঠিক আছে, যাতে আমি আলটিমেটলি এই ব্লাড প্রেশারটা পড়ে ফেলতে পারি। আচ্ছা, তো যদি আমাকে হার্ট রেট দিয়ে শুরু করতে হয় তাহলে প্রথমে আমি যে জিনিসটা জানবো এবং একমাত্র জিনিসটা এখান থেকে জানবো সেটা হচ্ছে কোন কোন ফ্যাক্টর হার্ট রেটকে বাড়ায়, কোন কোন ফ্যাক্টর হার্ট রেটকে কমায়। আচ্ছা, আমাদের এটা শুনলেই মনে হয় যে আচ্ছা ভাইয়া এটা তো সব থেকে সহজ প্রশ্ন, ট্যাকিকার্ডিয়া ব্র্যাডিকার্ডিয়ার কজ 1 মিনিটে দাঁড়িয়ে আমি সবগুলো বলতে পারবো। কিন্তু পরীক্ষায় প্রশ্নটা আসে আমাদের পেজ 36-এর মাঝখানে যে বক্সটা আছে সেটা হচ্ছে জ্ঞানঙ্গের বক্স, এই বক্স থেকে প্রশ্নটা আসে। এবং এই বক্সটা আপনি খেয়াল করলে দেখবেন রাজ্যের যত উদ্ভট যে কজগুলো আছে হার্ট রেট বাড়ানোর এবং হার্ট রেট কমানোর, সেগুলো এখানে দেওয়া আছে। তো আমরা যেটা করেছিলাম যে আমাদের এই কজোলজিগুলোকে কয়েকটা নিউমোনিক দিয়ে মনে রাখার চেষ্টা করেছিলাম। ঠিক আছে, তো একটু দেখি নিউমোনিক কি। প্রথমে আছে যে হার্ট রেট ইনক্রিজ করে কারা, এই যে নামগুলো পড়বো সবই কিন্তু ট্রিপল স্টার পড়া। এটাকে আমি মনে রেখেছিলাম বিএমআই ডেথ দিয়ে। বিএমআই ডেথ, যার বিএমআই বেশি তার ডেথ হচ্ছে বা হার্ট রেট ইনক্রিজড হচ্ছে। আর হার্ট রেট ডিক্রিজডের নিউমোনিকটা ছিল ফাইন জিসিএস। ওকে, প্রথমে এদিকে আসি। এখানে হার্ট রেট ইনক্রিজে বিতে একটা রিফ্লেক্সের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে ব্রেন ব্রিজ রিফ্লেক্স। ব্রেন ব্রিজ রিফ্লেক্সটা কি? এটা আমি যখন একটু পরে আমরা লাস্টের দিকে ভলিউম রিফ্লেক্সটা পড়বো তখন আলোচনা করব। ব্রেন ব্রিজ রিফ্লেক্স এক কাঁধে বা এক কথায় বলতে গেলে আপনি লিখে রাখতে পারেন ট্যাকিকার্ডিয়া ডিউ টু ভলিউম ওভারলোড। ট্যাকিকার্ডিয়া ডিউ টু ভলিউম ওভারলোড। আর এদিকে কোন রিফ্লেক্সটা আছে? এখানে আছে হচ্ছে কুশিং রিফ্লেক্স। কুশিং রিফ্লেক্সটা কি? ব্র্যাডিকার্ডিয়া ডিউ টু রেজড ইন্টারক্রেনিয়াল প্রেশার। ব্র্যাডিকার্ডিয়া ডিউ টু রেজড ইন্টারক্রেনিয়াল প্রেশার। তাহলে দুই সাইডে দুটো রিফ্লেক্স পেয়ে গেলাম। সাথে কি কি আছে এখানে দেখুন, মোস্ট পেইনফুল স্টিমুলাই। তাহলে যত ধরনের পেইনফুল স্টিমুলাই আছে তার মধ্যে মোস্ট অফ দ্য এখানে ইনক্লুডেড হয়ে যাবে। ব্যতিক্রম একটা অবশ্যই আছে, যেটা আছে এদিকে, সেটা হচ্ছে stimulation of the pain fiber of the trigeminal nerve. Stimulation of the pain fiber of the trigeminal nerve. আচ্ছা, এখানে আছে আমার increase activity of the atrial stress receptor. আমরা যখন ওই ব্রেন ব্রিজ রিফ্লেক্সটা পড়বো তখন দেখব যখন কোনো কারণে আমার বডিতে ভলিউম ওভারলোড হয়েছে তখন আমার হার্টের বিভিন্ন চেম্বারেও ভলিউম ওভারলোড হয়। হার্টের বিভিন্ন চেম্বারে যখন ভলিউম ওভারলোড হয় তখন সে করে কি, অ্যাট্রিয়াতে ভলিউম ওভারলোড হচ্ছে, অ্যাট্রিয়া স্ট্রেচ করে দেয়। অ্যাট্রিয়া যখন স্ট্রেচ করে তখন অ্যাট্রিয়ার ওয়ালে যে সিম্প্যাথেটিক ফাইবারগুলো আছে সেগুলো স্টিমুলেটেড হয়ে হার্ট রেটকে বাড়িয়ে দেয়। আচ্ছা, এই যে ভলিউম ওভারলোড হয়ে অ্যাট্রিয়াল স্ট্রেস রিসেপ্টরগুলো স্টিমুলেট হয়ে হার্ট রেট বাড়াচ্ছে, সেটাই অ্যাকচুয়ালি ব্রেন ব্রিজ রিফ্লেক্স। তাহলে একই কথা ঘুরিয়ে ফিরে আরেকবার পেয়েছি।
ইন্সপিরেশনে আমার হার্ট রেট বাড়ে, এক্সপিরেশনে আমার হার্ট রেট কমে। এদিকে আছে কি ডিক্রিজ অ্যাক্টিভিটি অফ দ্য বায়োরিসেপ্টর। আমরা যখন ব্লাড প্রেশার রেগুলেটরি মেকানিজমগুলো পড়ব তখন খুব বেশি করে ইনফিনিটি স্টার দিয়ে আমরা বায়োরিসেপ্টরের কথা পড়ব। এই বায়োরিসেপ্টর যখন স্টিমুলেটেড হয় বা বায়োরিসেপ্টর যখন পজিটিভ ফিডব্যাক যায় তখন সে অ্যাকচুয়ালি হার্ট রেট কমায়, ফোর্স অফ কন্ট্রাকশন কমিয়ে ব্লাড প্রেশারটাকে কমায়। কিন্তু যখন তার গায়ে নেগেটিভ ফিডব্যাক যায় বা তার অ্যাক্টিভিটি কমে যায় তখন সে উল্টা কাজটা করে। সেই উল্টা কথাটা এখানে লেখা আছে যে নেগেটিভ ফিডব্যাক টু বায়োরিসেপ্টর অথবা ডিক্রিজ অ্যাক্টিভিটি অফ দ্য বায়োরিসেপ্টর হলে সে হার্ট রেটকে বাড়ায়। আচ্ছা, ওইদিকে আমরা এক্সপিরেশন পড়লাম হচ্ছে হার্ট রেটকে কমায়। এছাড়া বাকি যতগুলো আছে সেটা এক্সাইটমেন্ট হতে পারে, এক্সারসাইজ হতে পারে, এপিনেফ্রিন সবগুলো হার্ট রেটকে বাড়ায়। এপিনেফ্রিন হার্ট রেটকে বাড়াচ্ছে, মানে অ্যাড্রিনালিন হার্ট রেট বাড়ায়, নর অ্যাড্রিনালিন বা নর এপিনেফ্রিন হচ্ছে আমার হার্ট রেট কমাচ্ছে। আচ্ছা, এইদিকে কি আছে বাকিগুলোর ক্ষেত্রে হচ্ছে অ্যাঙ্গার আমার হার্ট রেটকে বাড়াবে। আচ্ছা, কিন্তু গ্রিভ মন খারাপ থাকলে হার্ট রেট কমবে, ডিউরিং স্লিপ হার্ট রেট কমবে। আর এই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে, ফিয়ার, ভয় পেলে আপনার মনে হতে পারে যে ভয় পাচ্ছি বা ফিয়ার হচ্ছে তাহলে তো আমার হার্ট রেটটা বেড়ে যাওয়ার কথা, কিন্তু সেটা না। আপনার যখন আপনি ভয় পাবেন তখন আপনার হার্ট রেট কমে আসবে। আচ্ছা, এছাড়া এখানে লাস্টের দিকে যতগুলো কথা আছে সেগুলোকে আমরা একটা টার্মে ফেলে দিতে পারি, একটু পরে সেই নামগুলো আমরা বলবো। সেগুলো হচ্ছে হাইপারডাইনামিক সার্কুলেশনের যতগুলো কজ আছে। হাইপারডাইনামিক সার্কুলেশনের যতগুলো কজ আছে সবগুলো আমার হার্ট রেটকে বাড়াবে। যখন কার্ডিয়াক আউটপুট বলবো একটু পরেই, তখন আমরা এই হাইপারডাইনামিক সার্কুলেশনের মধ্যে কী কী এক্সাম্পল আছে সেগুলো মেনশন করবো। ঠিক আছে? আচ্ছা, তো তাহলে পেজ 36-এর মাঝখানে যে বক্সটা আছে হার্ট রেট অ্যাক্সেলারেটেড বাই এবং হার্ট রেট স্লোড বাই, এই দুটো বক্স আমাদের জন্য ইনফিনিটি স্টার পড়া। আর নিচে যে ব্র্যাডিকার্ডিয়া এবং ট্যাকিকার্ডিয়ার বক্স আছে এটা হচ্ছে আমাদের ডাবল স্টার পড়া। ঠিক আছে, আজকে সিভিএস ফিজিওলজি ক্লাসটা কিন্তু অনেক বড়, অনেক বিশাল একটা বিষয়কে আমরা আজকে আলোচনা করছি। একটু ধৈর্য ধরে আমাদেরকে পড়াগুলোকে গুছিয়ে নিতে হবে। ঠিক আছে, তো আমরা হার্ট রেট পর্যন্ত পড়ে ফেললাম। এবার চলে আসি আমাদের পেজ 39-এ, সেটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট। এই সূত্র থেকে বলছিলাম কি কার্ডিয়াক আউটপুট হচ্ছে স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, স্ট্রোক ভলিউমটা কোথা থেকে আসছে? স্ট্রোক ভলিউম আসছে এন্ড ডায়াস্টোলিক ভলিউম মাইনাস এন্ড সিস্টোলিক ভলিউম। আচ্ছা, ডায়াস্টোলের শেষে আমার ভেন্ট্রিকলের ভিতরে যে ব্লাডটুকু এসে জমে আছে সেটা হচ্ছে এন্ড ডায়াস্টোলিক ভলিউম। আচ্ছা, হার্ট একবার পাম্প করার ফলে এই ভেন্ট্রিকল থেকে যে বিপুল পরিমাণ ব্লাড বের হয়ে গেল সেটা হচ্ছে সিঙ্গেল পাম্পে বের হয়ে যাওয়া ব্লাডটাই হচ্ছে স্ট্রোক ভলিউম। আর এই পাম্পে ব্লাডটা বের হয়ে যাওয়ার পরে ভেন্ট্রিকুলের ভিতরে অবশিষ্ট যে ব্লাডটুকু রয়ে গেল সেটা হচ্ছে এন্ড সিস্টোলিক ভলিউম। এই জন্য এন্ড ডায়াস্টোলিক ভলিউম মাইনাস এন্ড সিস্টোলিক ভলিউম, এটাই হচ্ছে আমার স্ট্রোক ভলিউম। 1 মিনিটে হার্ট যতবার পাম্প করছে সেটা আমার হার্ট রেট, সবগুলোকে একসাথে মাল্টিপ্লাই করলে দ্যাট মিনস স্ট্রোক ভলিউম ইন্টু হার্ট রেট। তাহলে 1 মিনিটে হার্ট যতটুকু ব্লাড বের করে দিচ্ছে সেটা হচ্ছে আমার কার্ডিয়াক আউটপুট। অন অ্যান অ্যাভারেজ সেটা 5 to 6 লিটার। ক্লিয়ার? কার্ডিয়াক আউটপুট কী জিনিস, সেই কার্ডিয়াক আউটপুটের বেসিক নলেজটুকু দেওয়া হচ্ছে আমার পেজ 39-এর নিচের দিকে। আচ্ছা, আমার জন্য পরীক্ষায় যেটা গুরুত্বপূর্ণ বা ট্রিপল স্টার পড়া সেটা হচ্ছে পেজ 40-র মাঝখান থেকে একেবারে নিচ পর্যন্ত যেটা চলে এসেছে। কার্ডিয়াক আউটপুটকে ইনফ্লুয়েন্স করে কোন কোন ফ্যাক্টর, সেগুলো কিছু ফিজিওলজিক্যাল ফ্যাক্টর, কিছু প্যাথোলজিক্যাল ফ্যাক্টর। অনেকগুলো কথাবার্তা এই 2 পেজ জুড়ে দেওয়া আছে। আমরা 3টে জিনিস জানব। প্রথমে জানব ফিজিওলজিক্যাল ফ্যাক্টরগুলো কীভাবে কার্ডিয়াক আউটপুটকে ইনফ্লুয়েন্স করে, তারপর এক লাইনে জানবো প্যাথোলজিক্যাল ফ্যাক্টরগুলোর কথা, আর লাস্টে জানবো 2টো ফ্যাক্টর যেখানে কার্ডিয়াক আউটপুটে কোনো চেঞ্জ হয় না। আচ্ছা, তাহলে এখন আমরা পড়ছিলাম ফিজিওলজিক্যাল ফ্যাক্টরের ব্যাপার স্যাপার। কার্ডিয়াক আউটপুট, কার্ডিয়াক আউটপুটকে ইনফ্লুয়েন্স করে এমন ফিজিওলজিক্যাল ফ্যাক্টরগুলো যদি আমি বলতে চাই তাহলে একজন আঙ্কেলের কথা আপনাদের মনে রাখতে হবে। সে আঙ্কেলটা কেমন? সে আঙ্কেল একজন বয়স্ক, ঠিক আছে, আঙ্কেল বলছি অবশ্যই তাহলে মেল, এবং সে মোটা, একজন বয়স্ক মোটা লোক। মোটাটা আমি বলবো ইনক্রিজ বডি সারফেস এরিয়া। সে এখন যেমন গ্রীষ্মকাল সামার এইরকম প্রচুর
প্রচণ্ড গরমের মধ্যে, তাহলে হাই এনভায়রনমেন্টাল টেম্পারেচারের মধ্যে, ঠিক আছে, সে করছে কি শুয়ে, ঠিক আছে, বা বসে আছে। আচ্ছা, আর করছে কি খাচ্ছে। মোটা মানুষ কি করবে, এই জন্য সেই গরমের মধ্যে বসে খাচ্ছে। একজন বয়স্ক ইনক্রিজড এজ বা ওল্ড এজ লোক, মেল, সে হচ্ছে মোটা, ইনক্রিজ বডি সারফেস এরিয়া, সে প্রচণ্ড গরমের মধ্যে হাই এনভায়রনমেন্টাল টেম্পারেচারের মধ্যে কোন পোস্টারে আছে, লাইং বা সিটিং পোস্টারে আছে, সে কি করছে, খাচ্ছে, ইটিং। খেতে খেতে তার হঠাৎ করে বললো, আরে আমি তো মোটা, তখন সে কি করবে, মাঝে মধ্যে সে আবার একটু করে এক্সারসাইজ করছে। তাহলে এই আঙ্কেল যেসব কার্যকলাপ করছে সেগুলোর মাধ্যমে সে কার্ডিয়াক আউটপুটকে বাড়াচ্ছে। ক্লিয়ার? তাহলে old age male, increased body surface area, high environmental temperature, lying or sitting posture, eating, exercise, these all causes increased cardiac output physiologically. ক্লিয়ার? আর এর যখন উল্টো ঘটনাটা ঘটবে তখন হচ্ছে আমার কার্ডিয়াক আউটপুটটা কমে যাবে। যদি আমি বলি ইয়াং এজ, যদি বলি আমি ফিমেল, যদি বলি আমি লিন থিন পারসন, কোল্ড টেম্পারেচার, স্ট্যান্ডিং পশ্চার, যদি বলি আমি স্টারভেশন, যদি আমি বলি সে কোনো অ্যাক্টিভিটি করছে, ইনঅ্যাক্টিভিটি, এগুলো সব কিছুই হচ্ছে আমার কার্ডিয়াক আউটপুটকে কমাবে। তাহলে এই আঙ্কেলের কথা যদি আমি মনে রাখি তাহলে আমি সহজে মনে রাখতে পারবো কোন কোন ফ্যাক্টর ফিজিওলজিক্যালি কার্ডিয়াক আউটপুটকে বাড়াচ্ছে। আচ্ছা, তাহলে প্রথম লাইন পড়াটা আমার শেষ। এবার দ্বিতীয় লাইন পড়া হচ্ছে প্যাথোলজিক্যাল ফ্যাক্টর কী কী আছে। ওকে, প্যাথোলজিক্যাল ফ্যাক্টর কারা আছে, যারা হচ্ছে আমার কার্ডিয়াক আউটপুটকে বাড়াচ্ছে। এইগুলোকে আমি যদি মনে রাখতে চাই যে যারা কার্ডিয়াক আউটপুটকে বাড়ায় তারা হচ্ছে 2H। একটা H কি, একটা H হচ্ছে হাইপার ডায়নামিক সার্কুলেশন, আর একটা H হচ্ছে হাইপোক্সিয়া। দেখেন এখানে অনেকগুলো নাম লেখা আছে, সব কিছুকে আমি সংক্ষেপে করে ফেলাম আমরা দুইটা H দিয়ে। একটা হচ্ছে আমার হাইপারডাইনামিক সার্কুলেশন, আর একটা হচ্ছে হাইপোক্সিয়া। হাইপারডাইনামিক সার্কুলেশনের মধ্যে কি কি চলে আসবে, হাইপারডাইনামিক সার্কুলেশনের মধ্যে চলে আসবে কোন কোন এক্সাম্পল, ফিভার। হাইপারডাইনামিক সার্কুলেশনের মধ্যে চলে আসবে হচ্ছে প্রেগন্যান্সি। এই নামগুলো কিন্তু লিখে রাখতে হবে। 3 নম্বর চলে আসবে আমার থাইরোটক্সিকোসিস বা হাইপারথাইরয়েডিজম। 4 নম্বরে চলে আসবে ভিটামিন B1 ডেফিসিয়েন্সি বা বেরি। ঠিক আছে, 5 নম্বরে চলে আসবে হচ্ছে আমার প্যাকেট ডিজিজ অফ দ্য বোন। ঠিক আছে, আচ্ছা 6 নম্বরে চলে আসবে হচ্ছে এক ধরনের ফিস্টুলা, হেভি ফিস্টুলা। আর কোনটা বাদ গেছে কি, একটা বাদ গেছে, প্রেগন্যান্সির সাথে রিলেটেড করে আমি বাদ দিতে পারি কোনটা, আর এটা হচ্ছে অ্যানিমিয়া। মোটামুটি এই 7টা এক্সাম্পল আমার ভুল করা যাবে না। তাহলে এই 7টা নাম যদি থাকে তার মানে হচ্ছে এটা হচ্ছে হাইপারডাইনামিক সার্কুলেশন। যখনই হাইপারডাইনামিক সার্কুলেশন হবে তখনই আমার কার্ডিয়াক আউটপুট বাড়বে। এখানে চুপি চুপি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে বললাম আমরা হাইপারডাইনামিক সার্কুলেশন, এর কতগুলো কার্ডিনাল পয়েন্ট আছে। একটা হচ্ছে তখন আমরা বলেছিলাম সে কি করে, সে হার্ট রেটকে বাড়ায়। এখন বলছি কি সে কার্ডিয়াক আউটপুটকে বাড়ায়। তাহলে একটা হচ্ছে সে হার্ট রেটকে বাড়ায় হাইপারডাইনামিক সার্কুলেশনগুলো, আচ্ছা সে কার্ডিয়াক আউটপুটকে বাড়ায়, সে ফার্স্ট হার্ট সাউন্ড এস সাউন্ড সেটাকে সে লাউড করে, আর সে হচ্ছে একটা বিনাইন বা ফাংশনাল মারমার তৈরি করতে পারে। যখন আমরা মারমার বলবো তখন দেখব বিনাইন বা ফাংশনাল মারমারের ফিচার পড়বো আমরা। এই বিনাইন বা ফাংশনাল মারমার কজ হচ্ছে হাইপারডাইনামিক সার্কুলেশন। তাহলে এক্সক্লুসিভ ফিচার কী কী, একটা হার্ট রেট সে বাড়াচ্ছে হাইপারডাইনামিক সার্কুলেশনগুলো, কার্ডিয়াক আউটপুট বাড়াচ্ছে, ফার্স্ট হার্ট সাউন্ডকে লাউড করে, আর বিনাইন এবং ফাংশনাল মারমার তৈরি করতে পারে। তাহলে হাইপারডাইনামিক সার্কুলেশন যদি 7টা এক্সাম্পল মনে রাখেন আপনি এই 4টা কজোলজি লিখে ফেলতে পারবেন। হাইপারডাইনামিক সার্কুলেশন সাথে হাইপোক্সিয়া, সেটা নিয়ে আমরা কি পাচ্ছিলাম, কার্ডিয়াক আউটপুটকে বাড়িয়ে দেয়। আচ্ছা, তো কার্ডিয়াক আউটপুটকে কমায়, তাহলে এরকম প্যাথোলজিক্যাল কন্ডিশন কী কী আছে সেটাকেও আমার দুইটা গ্রস হেডিং আমি পড়ে ফেলবো। গ্রস হেডিংটা কি, একটা হচ্ছে এনি ফর্ম অফ
হার্ট ডিজিজ, যে কোনো ধরনের হার্ট ডিজিজে কার্ডিয়াক আউটপুট কমবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে শক। আচ্ছা, হার্ট ডিজিজ বললাম, কি কি হতে পারে? আচ্ছা, কার্ডিওলজিতে আমরা যেটা বলি, আমাদের যত ধরনের হার্ট ডিজিজ আছে সেগুলোকে আমরা তিনটে গ্রস হেডিংয়ে ফেলে দিই। একটা হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ, ঠিক আছে, একটা হচ্ছে অ্যারিথমিয়া, আরেকটা হচ্ছে হার্ট ফেইলিওর। তাহলে আপনার হার্ট ফেইল করে গিয়েছে, হার্ট পাম্প করতে পারছে না, বা পেশেন্ট আস্তে আস্তে কার্ডিয়াক শকে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার কার্ডিয়াক আউটপুট কমবে। আপনার ইসকেমিক হার্ট ডিজিজ হয়েছে, আপনার হচ্ছে মাইগ্রেন ইনফেকশন হয়ে গিয়েছে, আপনার হার্ট রেট কমে যাবে, এই কার্ডিয়াক আউটপুট কমে যাবে। আপনার অ্যারিথমি হয়েছে কোনো একটা ফর্মে, হার্ট অ্যাডিকুয়েটলি সে ইম্পালস জেনারেট করতে পারছে না, আপনার কার্ডিয়াক আউটপুট কমে যাবে। আপনার বিভিন্ন জায়গায় পড়তে গিয়ে দেখবেন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, কোথাও লেখা আছে হার্ট রেট কার্ডিয়াক আউটপুটকে বাড়ে, কোথাও লেখা আছে কার্ডিয়াক আউটপুটকে কমায়। আমার এত ঝামেলা যাওয়ার দরকার নেই, আমি সহজভাবে এক কথা মনে রাখবো, যে কোনো ধরনের হার্ট ডিজিজে আমার পাম্পটা ঠিকমতো কাজ করতে পারবে না, আমার হার্টটা ঠিকমতো কাজ করতে পারবে না, এই জন্য কার্ডিয়াক আউটপুট সে কমে দিবে। ক্লিয়ার? আরেকটা হচ্ছে আমার হার্ট তো পাম্প করবে, পাম্প করে সে কী করবে, সে হচ্ছে ব্লাডটাকে বের করে দিবে আউটপুট হিসেবে। যদি সেই যে জিনিসটা পাম্প করবে সেটাই যদি আমার ঘাটতি থাকে, মানে আমার পেশেন্ট যদি শকে থাকে, মনে করি সে ডিহাইড্রেশন আছে বা হাইপোভলিমিয়া অন্য কোনো একটা কারণে পেশেন্ট শকে চলে গিয়েছে, তাহলে আমার কার্ডিয়াক আউটপুট কমে যাবে। তাহলে ফিজিওলজিক্যাল আঙ্কেলের সাথে আমরা দুইটা করে টার্ম দিয়ে আমরা প্যাথোলজিক্যাল কজগুলো মনে রাখলাম, যারা কার্ডিয়াক আউটপুট বাড়াচ্ছিল, কার্ডিয়াক আউটপুট কমাচ্ছিল। আর এতগুলোর সাথে আর দুইটা টার্ম যেটা আপনার পরীক্ষার অপশনে অবশ্যই থাকবে, যাদের ক্ষেত্রে কার্ডিয়াক আউটপুটের কোনো চেঞ্জ হয় না, সেটা আছে আমাদের পেজ 41-এর উপরের বক্সটাতে। উপরের বক্সটাতে দেখেন লাস্টের লাইনে মেনশন করা আছে নো চেঞ্জ ইন কার্ডিয়াক আউটপুট। কী কী? একটা হচ্ছে স্লিপ, আপনি যখন ঘুমাবেন আপনার কার্ডিয়াক আউটপুটে কোনো চেঞ্জ হবে না, বাড়বে না, কমবে না। আরেকটা হচ্ছে মডারেট চেঞ্জ ইন এনভায়রনমেন্টাল টেম্পারেচার। এনভায়রনমেন্টাল টেম্পারেচার যদি চেঞ্জটা হাই হয় কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে, যদি কুল থাকে তাহলে কার্ডিয়াক আউটপুট কমে যাবে, কিন্তু মডারেট চেঞ্জ হলে কার্ডিয়াক আউটপুটের কোনো চেঞ্জ হবে না। ক্লিয়ার? ওকে, তাহলে কার্ডিয়াক আউটপুট আমরা পড়ে ফেললাম। কার্ডিয়াক আউটপুটের সাথে মিল রেখে আমরা ভেনাস রিটার্নটা একটু পড়ব। ভেনাস রিটার্নটা চলে আসুন আমাদের পেজ 42-তে। ঠিক আছে, আচ্ছা, পেজ 42-তে ভেনাস রিটার্ন যে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিংগুলো, এটা একটা স্টার দিয়ে আমরা একটু পড়ে নিব। আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দেবো, সেটা হচ্ছে ডিউরিং ইন্সপিরেশন এবং এক্সপিরেশনে কী কী ঘটনা ঘটছে বা কী কী চেঞ্জগুলো হয়। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ডিউরিং ইন্সপিরেশনে কয়েকটা চেঞ্জকে আমি একটা গ্রস হেডিংয়ে ফেলে দিতে পারি। কি কি? সেটা হচ্ছে ডিউরিং ইন্সপিরেশনের কথা বলছি। ঠিক আছে, আমাদের যত যাবতীয় প্রেশার আছে, ডেভিসনের চার্টে তো শুধুমাত্র ব্লাড প্রেশার আর জেবিপির কথা বলছে, আর আমি আপনাকে বললাম ডিউরিং ইন্সপিরেশন সব ধরনের প্রেশার ডিক্রিজ করে যায় এক্সেপ্ট একটা। কোনটা? সেটা হচ্ছে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার। ক্লিয়ার? আচ্ছা, এটা একটা পয়েন্ট গেল। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে ডিউরিং ইন্সপিরেশন হার্ট রেট আমার বেড়ে যায়। ওকে, আচ্ছা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে ডিউরিং ইন্সপিরেশন আমার রাইট সাইড অফ দ্য হার্টের অ্যাক্টিভিটি বেড়ে যায়। রাইট সাইডেড অ্যাক্টিভিটি বেড়ে যায়, যেমন রাইট সাইডে আপনার ভেনাস রিটার্ন বেড়ে যাবে, রাইট সাইডে প্রলং বা অনেক দীর্ঘ সময় ধরে ইজেক্ট হবে ব্লাড, প্রলংড ইজেকশন হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে রাইট সাইড অফ দ্য হার্টের অ্যাক্টিভিটি ডিউরিং ইন্সপিরেশন অনেক বেড়ে যায়। ভেনাস রিটার্নটা এখানে ডিউরিং ইন্সপিরেশন বেশি হয়, আবার ইজেকশনটা প্রলংড হয় এখানে। ঠিক আছে, আচ্ছা, এখন যখন এখানে রাইট সাইডের অ্যাক্টিভিটি প্রলংড হবে, মনে করেন রাইট ভেন্ট্রিকল অনেকক্ষণ ধরে ব্লাড ইজেক্ট করবে, তাহলে রাইট ভেন্ট্রিকলের এখানে যে আউটফ্লোতে যে ভালভটা আছে, দ্যাট মিনস পালমোনারি ভালভ, সেই পালমোনারি ভালভটা
অ্যাওর্টিক ভালভের তুলনায় দেরিতে বন্ধ হবে। আমাদের সেকেন্ড হার্ট সাউন্ডের দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে পালমোনারি কম্পোনেন্ট আর একটা হচ্ছে অ্যাওর্টিক কম্পোনেন্ট। তাহলে রাইট সাইড অ্যাক্টিভিটি যদি বেড়ে যায় তাহলে আমার কি হবে, পালমোনারি ভালভটা দেরিতে বন্ধ হবে, P2 ডিলে হবে। P2 ডিলে হলে কি হবে, S2 স্প্লিট করে যাবে বা সেকেন্ড হার্ট সাউন্ডটা স্প্লিট করে যাবে। আমার ডিউরিং ইন্সপিরেশনে কী কী চেঞ্জ হয় শুধু ডেভিডসনটুকু আমি জানবো না, আমি এর সাথে আরও বিস্তৃতভাবে জেনে গেলাম। আমার যত ধরনের প্রেশার আছে এক্সেপ্ট ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার সব কিছুই ডিউরিং ইন্সপিরেশন কমে যাবে। সেটা হতে পারে আমার জুগুলার ভেনাস প্রেশার, হতে পারে আমার সেন্ট্রাল ভেনাস প্রেশার, হতে পারে আমার নর্মাল সিস্টেমিক ব্লাড প্রেশার, হতে পারে সেটা আমার ইন্ট্রাথোরাসিক প্রেশার, ইন্ট্রাপালমোনারি প্রেশার, ইন্ট্রাইসোফেজিয়াল প্রেশার, সব ধরনের প্রেশার ডিউরিং ইন্সপিরেশন কমে যাবে এক্সেপ্ট ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার। হার্ট রেটটা আমার ডিউরিং ইন্সপিরেশন বেড়ে যায়, রাইট সাইডের অ্যাক্টিভিটিটা বেড়ে যায়, সেটা ভেনাস রিটার্ন হোক বা ইজেকশন হোক, ইনপুট আউটপুট সব কিছু এখানে প্রলংড হয়। আচ্ছা, আউটপুটটা যেহেতু প্রলংড হচ্ছে তখন পালমোনারি ভালভটা সে ডিলে ক্লোজার হবে। পালমোনারি বা পিটি ডিলের কারণে হচ্ছে আমার সেকেন্ড হার্ট সাউন্ডটা স্প্লিট করে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে পেজ 42 ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য ভেনাস রিটার্ন, এই জিনিসটা 1 স্টার দিয়ে পড়বো আমরা। কিন্তু 4 নম্বর যে রেসপিরেশন পয়েন্টটা আছে ইন্সপিরেশন এক্সপ্রেশনে, এটা ইনফিনিটি স্টার ইনক্লুডিং দ্য হিমোডাইনামিক ইফেক্টস অফ দ্য রেসপিরেশন। ঠিক আছে, এটা আমাদের রেসিডেন্সি বলি, আমাদের এফসিপিএস বলি, সব কিছুর জন্য এটা ইনফিনিটি স্টার পড়া। ক্লিয়ার? আচ্ছা, চলে আসি আমাদের পেজ 43 শুরুতে প্রিলোড এবং আফটারলোড। প্রিলোড কি, আফটারলোড কি, এই জিনিসগুলো আমরা একটু করে সহজ ভাষায় জানবো। এখানে রিডিং দিব, সহজ করে যদি আমি মনে রাখতে চাই সেটা হচ্ছে আমার ডায়াস্টলে শুরুতে বা ডায়াস্টলের ফলে আমার ভেন্ট্রিকলে ব্লাড এসে জমে আছে। ঠিক আছে, ওকে। তাহলে এই যে ডায়াস্টলের পরে আমার ভেন্ট্রিকলে ব্লাডটা এসে জমে আছে, সে একটা প্রেশার এক্সার্ট করছে, আমার এন ডায়াস্টলিক প্রেশার। এই যে ডায়াস্টলের শেষে যে এন ডায়াস্টলিক প্রেশারটা প্রডিউস হয়েছে এটা হচ্ছে প্রিলোড। ওকে, এই ডায়াস্টলের শেষে যে প্রেশারটা তৈরি হলো সেটা প্রিলোড। আর এই প্রিলোডটাকে আমি তো ইজেক্ট করবো স্ট্রোক ভলিউমের মাধ্যমে। আমি যখন ইজেক্ট করব তখন যে আমাকে যে রেজিস্ট্যান্সের এগেনস্টে কাজ করতে হবে সেটা হচ্ছে আমার আফটারলোড। তার মানে হচ্ছে আমি যতবার আমার স্ট্রোক ভলিউমটাকে পাঠাচ্ছি তখন আমার জমে থাকা বা আমার জমানো একটা জিনিসকে একটা রেজিস্ট্যান্সের এগেনস্টে পাঠাচ্ছি। তাহলে আমার যে অস্ত্রটা আমি প্রথমে এসে জমাচ্ছি ডায়াস্টলিক বা এন ডায়াস্টলিক ভলিউম অ্যান্ড প্রেশার, আমার সেই জমানো অস্ত্রটাই হচ্ছে আমাকে যে প্রেশারটা দিচ্ছে সেটা হচ্ছে আমার প্রিলোড। আর এই প্রিলোড নিয়ে আমি যে রেজিস্ট্যান্সের এগেনস্টে কাজ করে আমি ব্লাডটাকে ইজেক্ট করছি সেটা হচ্ছে আমার আফটারলোড। ক্লিয়ার? আচ্ছা, এখানে প্রিলোড আফটারলোডের সাথে কী কী ফ্যাক্টর রিলেটেড একবার করে পড়ে যেতে পারি। অন্তত সিঙ্গেল ভেস্টের জন্য হলে আমাকে এই প্রিলোড, যে এন ডায়াস্টলিক প্রেশার, আফটারলোডের যে রেজিস্ট্যান্স, এই জিনিসটুকু আমাকে বুঝতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই পেজের নিচে স্ট্রোক ভলিউমকে অ্যাফেক্ট করা কী কী ফ্যাক্টর আছে এটা আমরা একবার নাইস টু নো রিডিং দিয়ে যাব। ক্লিয়ার? আচ্ছা, এরপর আছে পেজ 44-এ এক্সারসাইজ। এক্সারসাইজটা আজকে দিনের আমাদের শেষের পড়া, একদম শেষ পর্যায়ে আমরা এক্সারসাইজটা করতে করতে বের হয়ে যাব, কিন্তু তার আগে আমাদের রয়েছে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ পড়া। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা হার্ট রেট পড়লাম, স্ট্রোক ভলিউম জানলাম, কার্ডিয়াক আউটপুট জানলাম। এখন এগুলোকে একসাথে নিয়ে আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের ব্লাড প্রেশার। ওকে, আচ্ছা, আমাদের ব্লাড প্রেশার, যে ব্লাড প্রেশারগুলো সম্পর্কে আমরা জানি সেগুলোকে যদি আমি লিখি, যেমন একটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার, একটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, সেগুলোর পার্থক্য হচ্ছে পালস প্রেশার, আর একটা হচ্ছে মিন প্রেশার। ক্লিয়ার? তাহলে সিস্টোলিক প্রেশার, ডায়াস্টোলিক প্রেশার, পালস প্রেশার এবং মিন প্রেশার, পেজ 45। ওকে, আচ্ছা, সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেশারের যে পার্থক্য সেটাই হচ্ছে আমার পালস প্রেশার। ঠিক আছে? আর মিন প্রেশার হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার প্লাস 1/3 অফ পালস প্রেশার। ওকে,
আচ্ছা, সিস্টোলিক ব্লাড প্রেশারটা হচ্ছে আমার পারফরমেন্স, ঠিক আছে, আমার হার্টের পারফরমেন্স দেখি আমি, দ্যাট মিনস ইট ইন্ডিকেটস দ্য কার্ডিয়াক আউটপুট। ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা হচ্ছে কি রেজিস্ট্যান্সের এগেনস্টে হার্টকে কাজ করা লাগতেছে, বা তার পারফরমেন্সটা আমি পাচ্ছি কোন রেজিস্ট্যান্সের এগেনস্টে। তাহলে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ইজ রিলেটেড টু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। আর পালস প্রেশার সে হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রোক ভলিউম। ওকে, আর মিন প্রেশারটার সাথে আমার হচ্ছে পারফিউশন প্রেশার রিলেটেড। মিন প্রেশারটা মেইনলি ডিপেন্ড করা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের সাথে, সেটা মোটামুটি 60% আসে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার থেকে, বাকিটুকু সিস্টোলিক ব্লাড প্রেশারে রিলেটেড। এই জন্য মিন প্রেশারের সাথে অ্যাকচুয়ালি সিস্টোলিক ডায়াস্টোলিক দুটাই জড়িত, যদিও মেইনলি জড়িত হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা। মিন প্রেশার একটা মানুষের বেড়ে যাওয়া মানে হি ওর শি হ্যাজ ডেভেলপড হাইপারটেনশন, ঠিক আছে। তাহলে কার্ডিয়াক আউটপুট কার সাথে রিলেটেড? পারফরমেন্সটা সিস্টোলিক ব্লাড প্রেশার। ডায়াস্টোলিক ব্লাড প্রেশার দিয়ে আমি কি বুঝছি? রেজিস্ট্যান্স, যেটা এগেনস্টে কাজ করা লাগছে, ঠিক আছে। স্ট্রোক ভলিউমের সাথে ডিরেক্টলি রিপোর্ট কার? পালস প্রেশারের। আর মিন প্রেশার মেইনলি হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, সাথে হচ্ছে অল্প করে সিস্টোলিক ব্লাড প্রেশার আসছে। তাহলে এই 4 ধরনের ব্লাড প্রেশার আমি জানলাম। ওকে, এর মধ্যে আমাদের সব থেকে এখন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে পালস প্রেশার। পালস প্রেশার সম্পর্কিত প্রশ্নটা হচ্ছে, আমরা একটু করে আমাদের স্লাইডে চলে যাই আবার, যে আপনি প্রত্যেকবার প্রশ্নটা দেখেন, রেসিডেন্সে যতগুলো প্রশ্ন আপনি দেখবেন, ঘুরে ফিরে দেখবেন এই পালস প্রেশার ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইনভার্সলি প্রপোর্শনাল টু, এই প্রশ্নটা বারবারই আসছে, ডিরেক্টলি প্রপোর্শনালিটি সব থেকে বেশি এসেছে। আচ্ছা, এখন এই পড়াটা আমাদের দেওয়া আছে আমাদের লেকচার শিটের পেজ 46-এর উপরে। পালস প্রেশার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রোক ভলিউম, এটা নিয়ে আমাদের কোনো রকম কোনো সন্দেহ নাই, এটা আমরা নির্দ্বিধায় লিখতে পারি যে পালস প্রেশার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু, এখানে আমার স্ট্রোক ভলিউম। আচ্ছা, এই কথাটা আমার গাইডলাইনে লেখা আছে, এবং ইনভার্সলি প্রপোর্শনাল টু কমপ্লায়েন্স। ওকে, আচ্ছা, নেক্সট যে কথাটা লেখা আছে সেটা হচ্ছে ওল্ড এজে পালস প্রেশারটা হচ্ছে বেড়ে যায়। ওল্ড এজে পালস প্রেশারটা বেড়ে যায়, কারণ ওল্ড এজে আমার অ্যাথেরোস্ক্লেরোসিস, আর্টেরিওস্ক্লেরোসিস এই ব্যাপারগুলো ঘটে, এগুলোর কারণে হচ্ছে পালস প্রেশারটা বেড়ে যায়। আচ্ছা, যে ফিজিওলজিক্যাল পয়েন্টটা নিয়ে কন্ট্রাডিক্টরি বা প্রবলেম হয় সেটা হচ্ছে ইলাস্টিসিটি। ভীষণে বলেছে ইলাস্টিসিটি পালস প্রেশারকে বাড়ায়, আর রডডিতে 94 নম্বর কোশ্চেনে বিএসটেমে কী কথাটা বলেছে? বলেছে হচ্ছে পালস প্রেশারটাকে কমায় দেয় ইলাস্টিসিটি। এখন এখানে হচ্ছে কনফিউশন, আপনি কোনটা নেবেন। আমাদের লেকচার শিটে দেখবেন আপনি রডডির রেফারেন্স দিয়ে বলা আছে যে ইলাস্টিসিটি ডিক্রিজ হলে পালস প্রেশার বাড়ে, তার মানে একটা ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক দেখিয়েছে। কিন্তু ভীষণে দেখবেন আবার লেখা আছে হচ্ছে ইলাস্টিসিটি সাথে হচ্ছে পালস প্রেশার সে ডিরেক্টলি প্রপোর্শনেট। আচ্ছা, একটা জিনিস আপনি যখন রেসপিরেটরি ফিজিওলজি ক্লাস করবেন তখন দেখবেন, বা আমাদের একটু পরে দেখেন কমপ্লায়েন্সের যে কথা লেখা আছে, কমপ্লায়েন্স এর সাথে ইলাস্টিসিটি ইনভার্সলি প্রপোর্শনেট। যার কমপ্লায়েন্স বাড়ায় সেই ইলাস্টিসিটি কমাবে, যার কমপ্লায়েন্স কমে তার ইলাস্টিসিটি বাড়ে। তো আমি তো এখানে দেখতেই পাচ্ছি যে আমার এখানে কমপ্লায়েন্সটা কম, ইনভার্সলি প্রপোর্শনেট, তাহলে আমার লজিকে হচ্ছে আপনার ইলাস্টিসিটি এখানে পালস প্রেশারটাকে বাড়াবে। তবে আমার মানে অনুরোধ হবে আপনি এই একটা স্টেমের জন্য আপনার পড়াটা নষ্ট করবেন না, এটা আপনার পয়েন্ট 2 প্রশ্ন হয়তো, ঠিক আছে। আপনি বাকি যতগুলো পয়েন্ট আছে এখানে আমাদের পেজ 46-এ যতগুলো এক্সাম্পল দেওয়া আছে আপনি সবগুলো ইনফিনিটি স্টার দিয়ে মুখস্থ করে ফেলুন। আপনার হায়েস্ট কনফিউশন হতে পারে এই ইলাস্টিসিটিটাকে নিয়ে, ঠিক আছে। এটা আমি হলে এটাকে দিতাম ডিরেক্টলি প্রপোর্শনাল, ঠিক আছে। আচ্ছা, এর সাথে কতগুলো আছে দেখুন, যতগুলো হচ্ছে এখানে আপনার ক্লিনিক্যাল টার্মিনোলজি লেখা আছে, ক্লিনিক্যাল কন্ডিশন আছে যেগুলো হচ্ছে পালস প্রেশারকে বাড়ায়। কারা এগুলো? হাইপারথাইরয়েডিজম, প্রেগনেন্সি, প্যারেন্টাইটিস আর্টিওসাস, অ্যাওর্টিক রিগার্জিটেশন, অ্যাথেরোস্ক্লেরোসিস, আপনার হার্ট ব্লক, আপনার অ্যাওর্টিক ডিসেকশন, অ্যাওর্টিক অ্যানিউরিজম, এগুলো সব কিছু হচ্ছে আপনার পালস প্রেশারকে বাড়াচ্ছে।
অন্যদিকে আমি যদি অ্যাওর্টিক স্টেনোসিস থেকে শুরু করে কার্ডিয়াক টেম্পোরাল কনজেস্টিভ হার্ট ফেলিওর কার্ডিওজেনিক শক যেগুলো কথা আছে এগুলো হচ্ছে আমার পালস প্রেশারকে কমায়। ঠিক আছে, তাহলে পেজ 46-এর শুরুতে যে বক্সটা আছে এটা আমরা ইনফিনিটি স্টার দিয়ে পড়ে ফেলবো এবং দয়া করে আমরা ইলাস্টিসিটি পালস প্রেশারের কী রিলেশন এটা নিয়ে বেশি গবেষণা করতে যাব না। কমপ্লায়েন্স যেখানে বাড়ে সেখানে ইলাস্টিসিটি কমে, এটুকু মনে রাখলে যথেষ্ট। ঠিক আছে, নিচে কমপ্লায়েন্সটাকে আমরা একটু রিডিং দিয়ে আসি, তারপরে পরীক্ষায় আসবে না আসবে অনেক ব্যাপার স্যাপার আছে। পেজ 47-এর মাঝখানে যে কমপ্লায়েন্স কমে কোন কোন ক্ষেত্রে, কমপ্লায়েন্স বাড়ে কোন কোন ক্ষেত্রে, এটা অ্যাকচুয়ালি আমাদের রেসপিরেটরি ফিজিওলজির পড়া, যেহেতু এখানে দেওয়া আছে আপনি এখানে একটা ট্রিপল স্টার দিয়ে যান এবং রেসপিরেটরি ফিজিওলজি ক্লাসের দিন আমরা এটা বুঝিয়ে নিব যে কমপ্লায়েন্স এবং ইলাস্টিসিটির সাথে সম্পর্কটা কী। আচ্ছা, এবার চুপচাপ চলে আসি আমাদের পেজ 49-এ। পেজ 49-এ আমাদের কী জিনিসটা আছে, আমরা এতক্ষণ ধরে যে প্রেশারটাকে তৈরি করলাম এই ব্লাড প্রেশারকে হচ্ছে যদি কোনো কারণে বেড়ে যায় তাহলে বডির কোন কোন মেকানিজম তাকে কমানোর চেষ্টা করে, আবার যদি কোনো কারণে কমে যায় তাহলে হোমিওস্ট্যাসিসের মাধ্যমে কোন কোন মেকানিজম তাকে বাড়ানোর চেষ্টা করে। ব্লাড প্রেশার অ্যান্ড ইটস রেগুলেশন। আচ্ছা, আমাদের পেজ 49-এ যে নামগুলো আছে মাঝখানে যে নার্ভাস মেকানিজম এটাকে ট্রিপল স্টার দিয়ে আমরা মুখস্থ করে ফেলব। ঠিক আছে, আচ্ছা প্রথমে দেখি যেগুলো আছে শর্ট টার্ম রেগুলেশন, তিনটা নাম আছে বায়োরিসেপ্টর, কেমোরিসেপ্টর এবং সিএনএস ইসকেমিক মেকানিজম। 2 নম্বর আছে যেগুলো ইন্টারমিডিয়েট রেগুলেশন করে, তিনটা নাম আবার চলে এসেছে সিভিএস দিয়ে মনে রাখা আছে। একটা হচ্ছে ক্যাপিলারি ফ্লুইড শিফট মেকানিজম, একটা হচ্ছে ভ্যাসোপ্রেসর বা ভ্যাসোকনস্ট্রিক্টর মেকানিজম, আর একটা হচ্ছে স্ট্রেস রিল্যাক্সেশন অফ দ্য ভাস্কুলেচার। চলে যাচ্ছে লং টার্ম রেগুলেশন কারা কারা করে, তার মধ্যে আছে রেনাল বডি ফ্লুইড মেকানিজম, রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালোস্ট্রন মেকানিজম। যতগুলো মেকানিজমের নাম আমরা পড়লাম আমরা হয়তো 1-2 কথা দিয়ে সেগুলো কোনটাতে কিভাবে কাজ করে সেটা বলবো, কিন্তু পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার পড়া হচ্ছে বায়োরিসেপ্টর মেকানিজম। আচ্ছা, এই মেকানিজম যতগুলো নাম বললাম তারা বিভিন্নভাবে কাজ করে, তবে সবার একটা কমন টেন্ডেন্সি থাকে হচ্ছে ভ্যাসোমোটর সেন্টারের উপর অ্যাক্টিভিটি করে ব্লাড প্রেশারটাকে বাড়ানো বা কমানো। এই দেখুন পেজ 49-এর নিচের দিকে রোল অফ ভ্যাসোমোটর সেন্টার কথা বলা আছে। যখন ভ্যাসোমোটর সেন্টারকে কেউ স্টিমুলেট করতে পারে সে ব্লাড প্রেশারটাকে বাড়ায়, যখন ভ্যাসোমোটর সেন্টারকে কেউ ইনহিবিটেট করে তখন সে ব্লাড প্রেশারটাকে কমায়। আচ্ছা, যে মেকানিজমগুলো বললাম যেগুলো শর্ট টার্ম, কোনোটা ইন্টারমিডিয়েট, কোনোটা লং টার্ম ছিল, আমাদের এখন যেটা জানা লাগবে সেটা হচ্ছে এর মধ্যে কে ব্লাড প্রেশার কমে গেলে তাকে বাড়ায়, কে বেড়ে গেলে তাকে কমায়, সেটার জন্য আমাদের চোখ দেওয়া লাগবে আমাদের পাওয়ার পয়েন্টে। দেখুন এই মেকানিজমগুলো আছে যারা স্টিমুলেটেড হলে ব্লাড প্রেশার বেড়ে যাওয়াটাকে কমায়। বায়োরিসেপ্টর মেকানিজম, স্ট্রেস রিল্যাক্সেশন অফ দ্য ভাস্কুলেচার, রেনাল বডি ফ্লুইড মেকানিজম, এরা যখন স্টিমুলেটেড হয় তখন ব্লাড প্রেশার বেড়ে গেলে তাকে কমায়। আচ্ছা, নিচে যে মেকানিজমগুলো আছে কেমোরিসেপ্টর, সিএনএস ইসকেমিক, রেনিন অ্যাঞ্জিওটেনসিন ভ্যাসোকনস্ট্রিক্টর বা রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম, এরা হচ্ছে ব্লাড প্রেশার কমে গেলে তাকে বাড়ানোর চেষ্টা করে। আর একজন ভদ্রলোককে দেখছি সে হচ্ছে ক্যাপিলারি ফ্লুইড শিফট মেকানিজম, সে খুব ভালো, সে ব্লাড প্রেশার কমে গেলে তাকে বাড়াতে পারে আবার বেড়ে গেলে তাকে কমাতে পারে। এখানে একটা কথা গুরুত্বপূর্ণ যেটা আমরা হার্ট রেটের সময় বলেছিলাম, বায়োরিসেপ্টর ফিডব্যাক মেকানিজম সে স্টিমুলেটেড হলে সে যেমন বেড়ে যাওয়া ব্লাড প্রেশারকে কমাতে পারে, ঠিক তেমনিভাবে যখন বায়োরিসেপ্টর ফিডব্যাক মেকানিজম নেগেটিভ ফিডব্যাক পাবে বা তার অ্যাক্টিভিটি ডিক্রিজড হবে তখন সে কমে যাওয়া ব্লাড প্রেশারকে বাড়াতে পারে। এই তথ্যটা যখন আমরা ভালসালভা ম্যানুভার পড়ব তখন খুব বেশি আমাদের কাজে লাগবে। তো যা হোক, আমরা যেহেতু বায়োরিসেপ্টরের কথা বারবার বলছি, আমরা দেখে নিই অ্যাকচুয়ালি এই বায়োরিসেপ্টর ভদ্রলোকটা কে। চলে আসে আমাদের পেজ 50-তে, 50 নম্বর পেজের। আচ্ছা, এর আগে একটু এফসিপিসের জন্য একটু পেজ 49 আবার যাওয়া লাগবে যে বায়োরিসেপ্টরের একটা ক্যারেক্টার। দেখুন বায়োরিসেপ্টর কী ধরনের রিসেপ্টর, এই যে প্রথম যে লাইনটা লেখা আছে এটা আমাদের পরীক্ষার সিঙ্গেল বেস্টের জন্য ইনফিনিটি স্টার। বায়োরিসেপ্টর একটা আনমাইলিনেটেড রিসেপ্টর বাট এনক্যাপসুলেটেড রিসেপ্টর, যেটা এসপ্রে টাইপ নার্ভ এন্ডিংস এবং দ্যাট অ্যাক্টস অ্যাজ এ স্ট্রেস রিসেপ্টর বা মেকানো রিসেপ্টর। তাহলে বায়োরিসেপ্টর আনমাইলিনেটেড কিন্তু এনক্যাপসুলেটেড, স্প্রে টাইপ নার্ভ এন্ডিংস এবং সেটা এক ধরনের স্ট্রেস রিসেপ্টর বা মেকানো রিসেপ্টর।
তাহলে এই যে কার্ডিনাল ফিচারগুলো, 4টা ফিচার ব্যারোসিপ্টর, এটা আমাদের জানা লাগবে। নেক্সট যে বিষয়টা আমার জানা লাগবে সেটা হচ্ছে এই ব্যারোসিপ্টর কোথায় থাকে। ব্যারোসিপ্টর থাকে কমনলি ক্যারোটিড সাইনাসে থাকে, অ্যাওরটিক আর্চে থাকে। ক্যারোটিড সাইনাস, অ্যাওরটিক আর্চ। ওকে, 3 নম্বর জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে 50 নম্বর পেজটার মাঝামাঝি জায়গায় যে ব্যারোসিপ্টরের নার্ভ সাপ্লাইকে। আচ্ছা, একটা হচ্ছে গ্লোসোফারিঞ্জিয়াল নার্ভের ব্রাঞ্চ, সেটা হচ্ছে হিয়ারিং নার্ভ। সে করে কি ক্যারোটিড সাইনাস থেকে হচ্ছে ব্যারোসিপ্টর স্কুল যে স্টিমুলেশন বা যে ইনফরমেশনগুলো তৈরি করে সেগুলোকে নিয়ে যায়। আর ভেগাস নার্ভের ব্রাঞ্চ অ্যাওরটিক নার্ভ, সে করে কি অ্যাওরটিক আর্চে যে ব্যারোসিপ্টরগুলো আছে সেগুলো স্টিমুলেশন ইনফরমেশনগুলোকে নিয়ে যায়। আচ্ছা, তাহলে নার্ভ সাপ্লাই জানলাম, কোথায় থাকে জানলাম। এবার দেখি ব্যারোসিপ্টর কীভাবে কাজ করে। ওকে, আমাদের পেজ 50-র নিচে যে 2টা বক্স আছে এই 2টা বক্সকে আমরা ইনফিনিটি স্টার দিয়ে পড়ে ফেলবো। আচ্ছা, আর একটু করে আমাদের এই পাওয়ার পয়েন্টে আমরা দেখি। আমরা বলেছিলাম ব্যারোসিপ্টর যখন পজিটিভ ফিডব্যাক পায় বা সে স্টিমুলেটেড হয় তখন সে বেড়ে যাওয়া ব্লাড প্রেশারকে কমাতে পারে। কীভাবে কমাচ্ছে? ইনক্রিজ আর্টেরিয়াল প্রেশার, ব্যারোসিপ্টর স্টিমুলেশন হয়েছে, হওয়ার পর সে করে কি প্যারাসিম্প্যাথিক ডিসচার্জকে বাড়ায়, এখানে যেটা মেনশন করা নেই। অ্যাট দ্য সেম টাইম সে সিম্প্যাথিক স্টিমুলেশনকে কমায়। আর অন্যদিকে সে কী করে কি ভ্যাসোমোটর সেন্টারকে ইনহিবিট করে। যখন প্যারাসিম্প্যাথিক ডিসচার্জ বেড়ে যাচ্ছে আর সিম্প্যাথেটিক ডিসচার্জ কমে যাচ্ছে, তার মানে আমার হার্ট রেট এবং মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি দুইটাই কমে যাবে। দুইটা যখন কমে যায় তখন কার্ডিয়াক আউটপুটটা কি চেঞ্জ হয়? কার্ডিয়াক আউটপুট কমে যাবে। অন্যদিকে ভ্যাসোমোটর সেন্টার ইনহিবিটেড হলে ভ্যাসোডাইলেটেশন বা ভেনোডাইলেটেশন হবে। আর এরা তখন একসাথে করে কি টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটাকে কমিয়ে ফেলে। কার্ডিয়াক আউটপুট এবং টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স দুটোই যখন কমে যাবে তখন কি ঘটনা ঘটবে? আমার ব্লাড প্রেশারটা কমে যাবে। তাহলে ব্যারোসিপ্টর স্টিমুলেট হয়ে আমার বেড়ে যাওয়া ব্লাড প্রেশারটাকে কমাতে পারবো। এই ব্যারোসিপ্টর মেকানিজমটা সরাসরিভাবে কখনোই আপনার পরীক্ষায় আসবে না। আপনার পরীক্ষায় প্রশ্নটা কি আসবে জানেন? এইটা, ইনক্রিজড প্রেশার উইদিন দ্য ক্যারোটিড সাইনাস রেজাল্টস ইন। ক্যারোটিড সাইনাসে কি থাকে? ব্যারোসিপ্টর থাকে। ক্যারোটিড সাইনাসে যখন প্রেশার বেড়ে যাবে, মানে ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কারণে ক্যারোটিড সাইনাসের প্রেশারটাও বেড়ে গিয়েছে, তখন কি করবে? ওখানে থাকা যে ব্লাড প্রেশার ব্যারোসিপ্টরগুলো আছে সেগুলোকে সে স্টিমুলেটেড করবে, করে সে তার ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে ওই বেড়ে যাওয়া ব্লাড প্রেশারটাকে কমাবে। ক্লিয়ার? তাহলে পরীক্ষার প্রশ্ন কিন্তু আসবে এইভাবে, ইনক্রিজ প্রেশার উইদিন দ্য ক্যারোটিড সাইনাস। সরাসরি কিন্তু আসবে না, সাবধান। আচ্ছা, চলে আসি এখন কেমোরিসেপ্টর মেকানিজম। কেমোরিসেপ্টরটা মেইনলি আমরা রেসপিরেটরি ফিজিওলজিতে পড়বো, কারণ কেমোরিসেপ্টর 2 রকম। আচ্ছা, প্রথমে বলি এই ভদ্রলোকে কেন কেমোরিসেপ্টর বলছে। কারণ এর জন্য ট্রিগার ফ্যাক্টর হচ্ছে বিভিন্ন কেমিক্যাল মিডিয়েটর। কারা? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন আয়ন বা পিএইচ। এদের তারতম্যের কারণে কেমোরিসেপ্টরগুলো স্টিমুলেটেড হয়। কেমোরিসেপ্টর থাকে 2 জায়গায়, একটা হচ্ছে সেন্ট্রাল কেমোরিসেপ্টর যেটা থাকে মেডুলা অবলাঙ্গেটে, আর একটা হচ্ছে পেরিফেরাল কেমোরিসেপ্টর যেগুলো থাকে বিভিন্ন বডিতে। কেন বডি কথাটা আগে বললাম? একটু আগে ছিল কিন্তু ক্যারোটিড সাইনাস, অ্যাওরটিক আর্চ, আর এবার দেখুন আছে ক্যারোটিড বডি, অ্যাওরটিক বডি। তাহলে আপনার এই ক্যারোটিড বডি, অ্যাওরটিক বডি এগুলোতে থাকে হচ্ছে আমার কোন রিসেপ্টর? পেরিফেরাল কেমোরিসেপ্টর। আচ্ছা, যদি আমার অক্সিজেন কমে যায়, মেইনলি ডিক্রিজড অক্সিজেন, সাথে লেসার এক্সটেন্টে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাওয়া বা হাইড্রোজেন কনসেন্ট্রেশন বেড়ে যাওয়া, এরা মিলে আমার পেরিফেরাল কেমোরিসেপ্টরকে স্টিমুলেট করতে পারে। কিন্তু সেন্ট্রাল কেমোরিসেপ্টরে আমার অক্সিজেনের কোনো রোলই নাই। এখানে এক্সক্লুসিভলি কাজ করে হচ্ছে আমার কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন। তাহলে কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন যদি বেড়ে যায় তারা স্টিমুলেট করতে পারে হচ্ছে সেন্ট্রাল কেমোরিসেপ্টরকে। এদের কার্যকলাপটা কীরকম? আমরা চলে আসি পেজ 51-এর নিচে ডান দিকের বক্সটাতে। এদের কার্যক্রমটা এরকম হচ্ছে যে এরা কাজ করে ভেসোমোটর সেন্টারকে স্টিমুলেটেড করে। যখন কোনো কারণে আপনার হচ্ছে ব্লাড প্রেশার কমে যাবে, ব্লাড প্রেশার কমতে কমতে যখন লেস দ্যান 80 মিলিমিটার অফ মার্কারিতে চলে আসে, লেস দ্যান 80 মিলিমিটার অফ মার্কারিতে চলে আসে, তখন কেমোরিসেপ্টর মেকানিজমটা চালু হয়ে সে আপনার ভ্যাসোমোটর সেন্টারকে স্টিমুলেট করবে, করে ভ্যাসো কনস্ট্রিকশন করবে, করে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সকে বাড়াবে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সকে বাড়িয়ে সে ব্লাড প্রেশারটাকে বাড়াবে। আচ্ছা, মনে করুন কেমোরিসেপ্টরটা কাজ করতে পারছে না, ব্লাড প্রেশারটা আরও ফল করছে, কেমোরিসেপ্টর অ্যাক্টিভেট হয়েও কোনো লাভ হচ্ছে না।
প্রেশার কমতে 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 লেস দ্যান 60 মিলিমিটার মার্কারিতে চলে এসেছে। চলে আসি পেজ 52-তে, লেস দ্যান 60 মিলিমিটার মার্কারিতে চলে এসেছে। তো এই সময় আপনার জন্য যেটা অ্যাক্টিভেট হবে সেটা হচ্ছে সিএনএস ইসকেমিক মেকানিজম। কারণ যখন প্রেশার লেস দ্যান 60 মিলিমিটার মার্কারিতে চলে যায় তখন আমাদের সিএনএস ইসকেমিয়া ডেভেলপ করে। তখন এই সিএনএস ইসকেমিক মেকানিজম সে করবে কি আরও বেশি করে ভ্যাসোমোটর সেন্টারকে স্টিমুলেট করে আরও বেশি করে ভ্যাসো কনস্ট্রিকশন করে রেজিস্ট্যান্সটাকে বাড়িয়ে ব্লাড প্রেশার বাড়ানোর চেষ্টা করে। তাহলে লেস দ্যান 80 মিলিমিটার মার্কারি প্রেশার পর্যন্ত কাজ করছিল আমার কেমোরিসেপ্টর মেকানিজম। যখন সেটা লেস দ্যান 60 মিলিমিটার মার্কারিতে চলে আসলো তখন অ্যাক্টিভেট হয়ে যাবে সিএনএস ইসকেমিক রেসপন্স। এবার চলে আসি আমাদের ইন্টারমিডিয়েট যে রেসপন্সগুলো এরপর থেকে পেজ 52 নিচে এবং পেজ 53-তে লেখা আছে, এইগুলোকে একটু সহজ করে বলে দিই। আচ্ছা, প্রথম যেটা ছিল সেটা হচ্ছে ক্যাপিলারি ফ্লুইড শিফট মেকানিজম। আচ্ছা, ক্যাপিলারি ফ্লুইড শিফট মেকানিজমটা কি বলেছিলাম, সে ব্লাড প্রেশার বাড়লে কমাতে পারে, কমলে বাড়াতে পারে। কিভাবে কাজ করে, মনে করেন এটা আপনার ক্যাপিলারি আর এটা হচ্ছে টিস্যু স্পেস। যখন ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে তখন সে করে কি এখান থেকে ফ্লুইডটাকে টিস্যু স্পেসে পাঠিয়ে দেয়। আবার যখন ব্লাড প্রেশার কমে যায় তখন সে করে কি টিস্যু স্পেস থেকে ফ্লুইডটাকে ব্লাড ভেসেলের মধ্যে নিয়ে আসে। জাস্ট অসমোসিসের মাধ্যমে ফ্লুইডটার আদান প্রদান, এইটুকুর মাধ্যমে সহজেই সে ব্লাড প্রেশার ক্যাপিলারি ফ্লুইড শিফটের মাধ্যমে বেড়ে গেলে কমায় দেয়, কমে গেলে বাড়িয়ে দেয়। নেক্সট হচ্ছে স্ট্রেস রিল্যাক্সেশন অফ দ্য ভাস্কুলেচার। কোনো কারণে আপনার ব্লাড প্রেশার অনেক 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 বেড়ে যাচ্ছে, সে আপনার ব্লাড ভেসেলের গায়ে অনেক প্রেশার এক্সার্ট করছে। এই প্রেশার এক্সার্ট করতে করতে যে পয়েন্টে গিয়ে তার ওই থ্রেশহোল্ডটাকে সে ক্রস করে যাবে তখন ব্লাড ভেসেলটা করে কি রিল্যাক্স হয়ে যায়। হঠাৎ করে যে স্ট্রেস বাড়তে 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 একটা পয়েন্টে গিয়ে ব্লাড ভেসেল বা ভেসেল ওয়াল রিল্যাক্স করে গেল, ব্লাড প্রেশারটা ফল করে গেল, এটাই হচ্ছে স্ট্রেস রিল্যাক্সেশন অফ দ্য ভাস্কুলেচার। আবার এটা চিন্তা করবে না যে ভাই এই যে রিল্যাক্স হয়ে গেল ওইটা লুতাপাতার মতো থেকে যাবে। যখন এটা হয় উইদিন ফিজিওলজিক্যাল লিমিট, যখন আবার প্রেশারটা ফল করে যায় তখন আস্তে আস্তে তার আগের সেই ইলাস্টেন্সটা সে ফিরে পায়। ঠিক আছে, তাহলে স্ট্রেস ফলোড বাই রিল্যাক্সেশন অফ দ্য ভাস্কুলেচার, এটার মাধ্যমে ব্লাড প্রেশার বেড়ে গেলে তাকে সে কমাতে পারে। আর কি আছে, আর আছে আমাদের রেনিন অ্যাঞ্জিওটেনসিন ভ্যাসোকনস্ট্রিক্টর মেকানিজম। কোনো কারণে আমার ব্লাড ফ্লো কমে গিয়েছে, আমার রেনিন সিক্রেশন হবে। রেনিন সিক্রেশন হলে কি হবে, সে অ্যাঞ্জিওটেনসিনোজেন থেকে অ্যাঞ্জিওটেনসিন 1 করে অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরি করবে এবং এই অ্যাঞ্জিওটেনসিন 2 হচ্ছে একটা ভ্যাসোকনস্ট্রিক্টর। সে ব্লাড ভেসেলকে ভ্যাসোকনস্ট্রিকশন করবে, করে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সকে বাড়িয়ে ব্লাড প্রেশারকে বাড়াবে। আর এই রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সাথে যখন অ্যালডোস্টেরনও চলে আসবে, যেটা আমাদের পেজ 54-এর নিচে দেওয়া আছে, তখন এই অ্যালডোস্টেরনটা অ্যাক্টিভেট হয়ে কী করবে, সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন করবে। আচ্ছা, ওইদিকে ভ্যাসোকনস্ট্রিক্টর আরেকটা মেকানিজম কী ছিল আমাদের, এডিএইচ বা ভ্যাসোপ্রেসার, যেটা সে কী করে, সে হচ্ছে রিঅবজর্পশনটাকে বাড়িয়ে দেয়। তো আলটিমেটলি এই যে ইফেক্টগুলো রেনিন অ্যাঞ্জিওটেনসিন রিলেটেড, এরা সব কিছুই হচ্ছে ব্লাড প্রেশার কমে গেলে তাকে বাড়াতে সহায়তা করে। একটা মেকানিজম আমার বাদ থেকে গেল, সেটা হচ্ছে পেজ 54 শুরুতে রেনাল বডি ফ্লুইড মেকানিজম। এটা খুব সহজ। আপনার বডিতে কোনো কারণে ব্লাড ভলিউম বেড়ে গিয়েছে, তখন সে করবে কি, এই বেড়ে যাওয়া ভলিউমটাকে সে কিডনি দিয়ে পাচার করে দিবে। কিডনি দিয়ে যখন পাচার করতে যাবে তখন ইউরিন আউটপুট বেড়ে যাবে। ব্লাড ভলিউম বেড়ে গিয়েছিল, সেখানে আপনার গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বেড়ে যাবে, আপনার ইউরিন আউটপুট বেড়ে যাবে। ইউরিন আউটপুট বেড়ে গেলে ভলিউম কমে গেল, ব্লাড প্রেশারটা কমে আসলো। সহজ, ঠিক আছে। তো এইগুলোই হচ্ছে আমার ব্লাড প্রেশার রেগুলেশন মেকানিজম। যারা চেষ্টা করে হচ্ছে উইদিন ফিজিওলজিক্যাল লিমিট থেকে, তারা আমার ব্লাড প্রেশারটা বেড়ে গেলে তাকে কমাতে, কমে গেলে তাকে বাড়াতে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা দুটো ইম্পর্টেন্ট টপিক পড়ব। একটা হচ্ছে ভলিউম রিফ্লেক্স, এটা একটা ইনফিনিটি স্টার পড়া, আর এটা হচ্ছে ভালসালভা ম্যানুভার, এটা ট্রিপল স্টার পড়া। আচ্ছা, ভলিউম রিফ্লেক্সের কথাটা আমরা বলছিলাম যে ফ্যাক্টরস ইনক্রিজেস কার্ডিয়াক আউটপুটের সাথে। আমরা একটু মিলিয়ে নেই আমাদের লেকচার শিটের পেজ 55, 55 নম্বর পৃষ্ঠা, পেজ 55। আচ্ছা, তো তখন বলেছিলাম না ব্রেন ব্রিজ রিফ্লেক্সের কথা, এখানে সেই ব্রেন ব্রিজ রিফ্লেক্সটা আসবে। কিভাবে আসবে একটু দেখি। মনে করি কোনো কারণে আমার বডিতে ভলিউম ওভারলোড হয়েছে, আমার হার্টেও ভলিউম ওভারলোড হয়ে গিয়েছে,
আমার রাইট অ্যাট্রিয়ামেও ভলিউম ওভারলোড হয়েছে। ওকে, আচ্ছা, রাইট অ্যাট্রিয়ামে যদি ভলিউম বেড়ে যায় তখন সে করবে কি, অ্যাট্রিয়াকে স্ট্রেচ করবে। অ্যাট্রিয়াকে যখন স্ট্রেচ করবে তখন আমার অ্যাট্রিয়ার ওয়ালে আছে কি, আমার সিম্প্যাথেটিক ফাইবারগুলো আছে। সিম্প্যাথেটিক ফাইবারগুলো স্টিমুলেট হয়ে সে করবে কি, হার্ট রেটটাকে বাড়াবে। ট্যাকিকার্ডিয়া ডিউ টু ভলিউম ওভারলোড, দ্য ব্রেন ব্রেজ রিফ্লেক্স। হার্ট রেট যখন বেড়ে গেল তখন সে কার্ডিয়াক আউটপুটকে বাড়াবে। কার্ডিয়াক আউটপুট যখন বেড়ে যাবে তখন ব্লাড প্রেশার বেড়ে যাবে। এটা একটা খারাপ দিক, ভলিউম ওভারলোড হয়ে ব্লাড প্রেশারটা বেড়ে গেল। এখন এই খারাপ দিকটাকে আমার কম্পেনসেট করা লাগবে। সেটাকে আমি কম্পেনসেট করব কিভাবে? সেটাকে আমি কম্পেনসেট করব কিডনির মাধ্যমে। কিডনির মাধ্যমে কম্পেনসেট করব আমি কিভাবে? একটু আগে বললাম যে সেটা ওই যে রেনাল বডি ফ্লুইড মেকানিজম, আমার ইউরিন আউটপুটটাকে বাড়াতে হবে। ইউরিন আউটপুট যদি আমি বাড়াতে চাই তার উপায় হচ্ছে তিনটা। একটা হচ্ছে আমার ফিল্ট্রেশনকে বাড়াতে হবে, একটা হচ্ছে আমার রিঅবজর্পশনকে কমাতে হবে, একটা হচ্ছে সিক্রেশনকে বাড়াতে হবে। ঠিক আছে, ফিল্ট্রেশনকে বাড়ানোর উপায় কি? ফিল্ট্রেশনকে বাড়ানোর উপায় হচ্ছে আমার অ্যাফারেন্ট যে আর্টেরিওল আছে তাকে আমি ডাইলেট করে দিব। আমার গ্লোমেরুলাসে অ্যাফারেন্ট আর্টেরিওলকে যদি ডাইলেট করে দিই তাহলে বেশি বেশি করে ফ্লুইড আমার গ্লোমেরুলার ফিল্ট্রেশন হবে। গ্লোমেরুলার ফিল্ট্রেশন বেড়ে গেলে আমার ওভারঅল ফিল্ট্রেশন বেড়ে গেল। দ্বিতীয় হচ্ছে আমার রিঅবজর্পশন কমাতে হবে। কিডনি থেকে আবার বডিতে ফ্লুইড ফিরে আসাকে কমাতে হবে। এই রিঅবজর্পশনটা কে করে? এডিএইচ করে। তাহলে এডিএইচ সিক্রেশনটাকে আমার কমাতে হবে। 3 নম্বর হচ্ছে আমার সিক্রেশন বাড়াতে হবে। সিক্রেশন বাড়ানোর জন্য উপায় হচ্ছে অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড বা এএনপি সিক্রেশন বাড়াতে হবে, যেটা অ্যাট্রিয়া থেকে রিলিজ হয়। আচ্ছা, এএনপির কাজটা কি? এএনপির কাজ হচ্ছে সে নাট্রিউরেসিস করে, সোডিয়ামকে ইউরিনের সাথে বের করে দেয়। সোডিয়াম যখন ইউরিনের সাথে বের হয় তখন অনেকটুকু ফ্লুইডকে নিয়ে বের হয়ে যায়। এই নাট্রিউরেসিসের মাধ্যমে আমি সিক্রেশনটা বাড়াতে পারি। অ্যাট দ্য সেম টাইম আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যারা রিটেনশন করছিল সল্ট অ্যান্ড ওয়াটার তাদের মাতব্বরি বন্ধ করতে হবে। তারা কারা? রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন মেকানিজম। তাহলে এখানে যে রেনিন আছে, অ্যালডোস্টেরন আছে, অ্যাঞ্জিওটেনসিন 2 আছে, এদের অ্যাক্টিভিটি কমে ফেলতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমার ফিল্ট্রেশন বেড়ে গেল, আমার রিঅবজর্পশন কমলো, আমার সিক্রেশন বেড়ে গেল। তাহলে এই তিনটার সাপেক্ষে আমি একসাথে কি করতে পারি? আমার ইউরিন আউটপুটটা বাড়াতে পারি। ইউরিন আউটপুট হলে এখানে ফ্লুইড লস বাই কিডনি বেড়ে গেল, আমার ব্লাড ভলিউম যেটা ওভারলোড হয়ে গিয়েছিল দ্যাট রিটার্নস টু নর্মাল। দ্যাটস অল ইনক্লুড দ্য ভলিউম রিফ্লেক্স, যেটা আমার পরীক্ষার জন্য ইনফিনিটি টেস্টের পড়া। আচ্ছা, আমরা যেটা দেখছি পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় কখনোই কোনো প্রশ্ন সরাসরি আসে না। পরীক্ষায় কখনোই আসবে না আপনার ভলিউম রিফ্লেক্সে কী কী চেঞ্জ হয়। আপনার আসবে a sudden increase in right atrial volume will cause an immediate increase in। তার মানে কি? তার মানে হচ্ছে আপনার অ্যাট্রিয়া ভলিউম বেড়ে গিয়েছে, এখন কি চেঞ্জ হবে? তাহলে ভলিউম রিফ্লেক্স অ্যাক্টিভেট হয়ে যাবে। আপনার ক্যারোটিড সাইনাসের প্রেশার বেড়ে গিয়েছে, তার মানে কি? ব্যারোসেপ্টর মেকানিজম। অ্যাট্রিয়া স্ট্রেস হয়ে যাওয়া মানে হচ্ছে ভলিউম রিফ্লেক্স। জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা বিদঘুটে টার্ম, সেটার নাম হচ্ছে ভালসালভা ম্যানুভার। আচ্ছা, টার্মটা বেশ বিদঘুটে, ব্যাপার স্যাপার আরও বিদঘুটে। উদ্দেশ্য হচ্ছে হার্ট রেট বেড়ে গিয়েছে, তাকে কমাতে হবে। সেটা আমাকে আবার 2 ধাপে করে। একটা হচ্ছে ডিউরিং ভালসালভা কিছু পরিবর্তন করে, এরপর ভালসালভাকে উইথড্র করে দেয়। উইথড্র করলে সব কিছু আবার আগের অবস্থানে চলে আসে, একটা ঘাটতারামি করে থেকে যায়, সে চেঞ্জ হয় না। এই আবার একা একা কাজ করে হার্ট রেটটাকে কমায়। অনেক কঠিন লাগছে না কথাগুলোকে? এবার দেখি আসলে কি হয়। ভালসালভা ম্যানুভার হচ্ছে যে কোনো ফর্মে আমার স্ট্রেনিং। আমাদের পেজ 55-এর মাঝখানে 2টা প্যারায় কথাগুলো লেখা আছে। আচ্ছা, কেন পরীক্ষায় এই বিদঘুটে জিনিসটা পড়তে হবে? কারণ এখান থেকে 2টা প্রশ্ন আছে রডডি থেকে, যেগুলো পরীক্ষায় আসে। আপনার এফসিপিএস বলুন, আপনার রেসিডেন্সি বলুন, সব পরীক্ষার জন্য এই জন্য ভালসালভা ট্রিপল স্টারটা পড়া। আচ্ছা, ভালসালভাতে কি হয় বললাম, যে কোনো ফর্মের স্ট্রেনিং। আমি যে কাফিং, স্নিজিং, ডেফিকেশন সব কিছুই হচ্ছে যে প্রেশারটা ক্রিয়েট করছি, এটা এক ধরনের স্ট্রেনিং। ওকে, আচ্ছা, এখন এই ভালসালভা কাজ করে আমার ব্যারোরিসেপ্টর মেকানিজমের মাধ্যমে। আমি যখন এই মেকানিজমটা বলবো তখন দেখবেন আপনার খুব ইচ্ছা করবে কেমোরিসেপ্টর বা অন্য মেকানিজমগুলোকে আনার, আপনি আনবেন না।
আপনি কখনো ব্যারোসিটারকে নেগেটিভ ফিডব্যাক দিবেন, কখনো কোনো ফিডব্যাকই দিবেন না, কখনো পজিটিভ ফিডব্যাক দিয়ে কাজ করাবেন, কিন্তু কাজ আপনাকে করতে হবে ব্যারোসিটার দিয়ে। আচ্ছা, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আমার হার্ট রেট কমানো। এর জন্য একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন যেখানে আপনার অ্যাবনর্মালি হার্ট রেট অনেক বেড়ে যায়, সেটা হচ্ছে এসভিটি বা সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। তার ক্ষেত্রে ভালসালভা ম্যানুভারটা আমরা একটা থেরাপিউটিক অ্যাপ্রোচ হিসেবে ইউজ করতে পারি। আচ্ছা, তবে এখানে একটা ব্যাপার আছে, পেশেন্টকে আমার হিমোডিনামিক্যালি স্টেবল হওয়া লাগবে। হিমোডিনামিক্যালি স্টেবল হলেই তার ক্ষেত্রে আমি ভালসালভা ট্রাই করতে পারবো, আদারওয়াইজ আমাকে ডিসি শকে চলে যেতে হবে। আচ্ছা, তো আমি যেহেতু হার্ট রেট কমাবো, আমার এখানে দেওয়া আছে ডিউরিং ভালসালভা কি চেঞ্জগুলো। আচ্ছা, আমি একটু লিখেই দেখাই যে মনে করি কোনো ফর্মে আমি স্ট্রেনিং করছি, স্ট্রেনিং করার কারণে আমার ইন্ট্রাথোরাসিক প্রেশার বা ইন্ট্রাপালমোনারি প্রেশার আর ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার দুটোই বেড়ে যাবে। আচ্ছা, এই দুইটা প্রেশার যখন বেড়ে যাবে সে করবে কি ইনিশিয়ালি, আচ্ছা যদি এবং কেবল যদি আপনার পরীক্ষায় এই টার্মটা মেনশন করা থাকে ইনিশিয়ালি, তখন আপনি খেয়াল করবেন যে সে ইনিশিয়ালি অ্যাওটাকে কম্প্রেস করে। অ্যাওটাকে কম্প্রেস করার কারণে ইনিশিয়ালি ডিউরিং ভালসালভা ব্লাড প্রেশারটা বেড়ে যায়। শুধুমাত্র যদি আপনার পরীক্ষায় ইনিশিয়াল টার্মটা মেনশন করা থাকে তাহলে আপনি এই দুটো টার্ম মনে রাখবেন। আদারওয়াইজ আমার অল ওভার ভালসালভা ম্যানুভারে এই যে অ্যাওটা কম্প্রেস করলো, একটু করে বিপি বাড়ালো, এটার কোনো রোলই নাই। আমি এই ইনিশিয়াল ছাড়া এই জিনিসটাকে পুরো ভুলে যাই। আমার মেইন ইফেক্টটা হচ্ছে সে এরপর কম্প্রেস করে আরেকটা গ্রেড ভেসেলকে, সেটা হচ্ছে কম্প্রেস দ্য ভেনা কাভা। আচ্ছা, যখন ভেনা কাভাকে কম্প্রেস করে তখন কি হয়? ভেনা কাভাকে কম্প্রেস করলে ভেনাস রিটার্নটা কমে আসে। ভেনাস রিটার্ন যখন কমে যায় তখন সবাই করে কি কার্ডিয়ার আউটপুটকে কমায় দেয়, কারণ ভেনাস রিটার্নটা ওইটাই তো ঘুরে ফিরে আলটিমেটলি আমার ভেন্ট্রিকলে এসে কার্ডিয়াক আউটপুট তৈরি করে। ভেনাস রিটার্ন যদি আমার কমে যায় কার্ডিয়াক আউটপুটও কমে যাবে। তাহলে কার্ডিয়াক আউটপুট যখন কমে যাবে তাহলে আলটিমেটলি আমার ব্লাড প্রেশারটা কি হবে? ব্লাড প্রেশারটা কমে যাবে। এই জন্য বারবার বলছিলাম কিন্তু এই যে ইনিশিয়াল ছাড়া কিন্তু ব্লাড প্রেশার বাড়ে বা অ্যাওটা কম্প্রেশন হয় আপনি ভুলেও চিন্তা করবেন না। আপনার ভালসালভার ডিউরিং ভালসালভার মেইন উদ্দেশ্য হচ্ছে আমার ব্লাড প্রেশারটাকে এখানে কমা। ক্লিয়ার? আচ্ছা, ওকে, ব্লাড প্রেশারটা কমে গেল। তাহলে ব্লাড প্রেশার যদি কমে যায় আমার এবার ইচ্ছা করছে কেমোরিসেপ্টর এগুলোকে নিয়ে আসার জন্য, কিন্তু বলেছি কি ভালসালভাতে আমাকে সব কাজ করতে হবে কাকে দিয়ে? ইয়েস, ব্যারোসিটার মেকানিজম দিয়ে। আচ্ছা, ব্লাড প্রেশার বেড়ে গেলে ব্যারোসিটারে পজিটিভ ফিডব্যাক যাচ্ছিল, তাহলে এখন তো ব্লাড প্রেশার কমে গিয়েছে, তাহলে আমার ব্যারোসিটারে কোন ফিডব্যাক যাবে? নেগেটিভ ফিডব্যাক যাবে। নেগেটিভ ফিডব্যাক যাচ্ছে আমার ব্যারোসিটারে। ব্যারোসিটার যখন নেগেটিভ ফিডব্যাক হয় বা ডিক্রিজড অ্যাক্টিভিটি অফ দ্য ব্যারোসিটার, মনে আছে ওই হার্ট রেটের সময় পড়েছিলাম, সে করে কি? সে করে হচ্ছে আমার হার্ট রেটটাকে বাড়ায়, ঠিক আছে? সে করে কি? ভ্যাসো কনস্ট্রিকশন করে। ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত যে চেঞ্জগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আমার ডিউরিং ভালসালভা চেঞ্জ। আমি একটু করে এখানে স্লাইডের সাথে মিলিয়ে নিই। স্ট্রেনিং করে ইনক্রিজ ইন্ট্রাথোরাসিক ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার। Initially blood pressure rises as aorta is compressed, but then the veins are compressed, decreased venous return, decreased cardiac output, decreased blood pressure. এগুলোর মাধ্যমে ইনহিবিট করে বা নেগেটিভ ফিডব্যাক পাঠায় বা ডিক্রিজ করে ব্যারোসিটার অ্যাক্টিভিটিকে, এবং তার ফলে কি হয়? আমার হার্ট রেট আরও বেড়ে যাচ্ছে, আমার পেরিফেরাল ভ্যাসো কনস্ট্রিকশন হচ্ছে। একটা বিষয় খেয়াল করে দেখুন, আমি যুদ্ধে নেমেছিলাম হার্ট রেট কমানোর জন্য, সেখানে ডিউরিং ভালসালভা কিন্তু আমি উল্টা হার্ট রেটকে আরও বাড়াচ্ছি। তাহলে এখানেই আমার যুদ্ধ শেষ না, আমাকে এবার যেতে হবে পরের ধাপে, সেটা হচ্ছে ভালসালভা ম্যানুভার ইজ ফলোড বাই, বা হোয়াট আর দ্য চেঞ্জেস ফলোড বাই ভালসালভা ম্যানুভার। আমি এতক্ষণ যে স্ট্রেনিংয়ের মাধ্যমে এই চেঞ্জগুলো করলাম, এখন আমি স্ট্রেনিং যদি তুলে দেই বা ভালসালভা ম্যানুভারকে শেষ করে দিই তাহলে কি কি ঘটনা ঘটবে? আচ্ছা, এটা হচ্ছে আমার দ্বিতীয় প্রশ্ন।
এখানে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে আমার স্ট্রেনিংটাকে আমি তুলে দিলাম, দিলে আমার ইন্ট্রাথোরাসিক প্রেশার এবং ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার যেটা আছে সেইগুলো হচ্ছে ইনক্রিজ করে যাবে, এইগুলো ইনক্রিজেস টু নর্মাল। কেন এই ইনক্রিজেস টু নর্মাল এত প্যাঁচায় বলতেছি কথাটা? তার কারণটা হচ্ছে এটা নর্মাল হবে কিন্তু বেড়ে যেয়ে, দুঃখিত একটু ভুল বলেছি, এটা তো এতক্ষণ বেড়েছিল, ডিক্রিজেস টু নর্মাল, ঠিক আছে? আচ্ছা, ডিউরিং ভালসালভা যে ইন্ট্রাথোরাসিক প্রেশার এবং ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার বেড়ে গিয়েছিল সেগুলো এখন ডিক্রিজ করে নর্মাল হবে। তার মানে এরা অ্যাকচুয়ালি নর্মাল হচ্ছে, আর যেহেতু এটা আগে বেড়ে গিয়েছিল এই জন্য এখন ডিক্রিজ করে নর্মাল হবে, ঠিক আছে? তাহলে ফলোড বাই ভালসালভা কি হয়? ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার, ইন্ট্রাথোরাসিক প্রেশার ডিক্রিজেস টু নর্মাল। তাহলে ভেনা কেভার উপরে যে কম্প্রেশনের ইফেক্টটা ছিল এটা চলে যাবে। ভেনাস রিটার্ন, কার্ডিয়াক আউটপুট এবং ব্লাড প্রেশার এরা সব কিছুই কী হবে? আগে কম ছিল, তাহলে এবার এরা বেড়ে যেয়ে নর্মাল হবে, ইনক্রিজেস টু নর্মাল। ভেনাস রিটার্ন ইনক্রিজেস টু নর্মাল, কার্ডিয়াক আউটপুট ইনক্রিজেস টু নর্মাল, ব্লাড প্রেশার ইনক্রিজেস টু নর্মাল। যখন ব্লাড প্রেশার নর্মাল হয়ে গেল তখন তার আর ব্যারোস্টারের উপরে কোনো পজিটিভ ফিডব্যাক বা নেগেটিভ ফিডব্যাক কিছুই থাকবে না। তাই যদি না থাকে তাহলে হার্ট রেটের উপর কোনো ইফেক্ট থাকার কথা না আপাতত, এবং ভ্যাসো কনস্ট্রিকশন যেটা হয়েছিল সেটাও নর্মাল হয়ে আসার কথা, কিন্তু ঘাত তেরামিটা করবে এই ভ্যাসো কনস্ট্রিকশন। এই সময় এসে বলবে যে না, আমি তো আর নর্মাল হব না, আমাকে যদি এত কাহিনী করে নর্মালি হতে হতো তাহলে কেন আমাকে কনস্ট্রিকশন করলি? তখন সে পুরো ওয়ান ম্যান আর্মির মতো কাজ করে এই ভ্যাসো কনস্ট্রিকশন। সে কি করে? ভ্যাসো কনস্ট্রিকশন করে সে করে কি? সে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটাকে বাড়িয়ে দেয়। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যখন বেড়ে যায় তখন আমার ব্লাড প্রেশার বেড়ে যায়। ব্লাড প্রেশার যদি বেড়ে যায় এবার সে ব্যারোসেপ্টরকে কি করবে? পজিটিভ ফিডব্যাক দিবে। পজিটিভ ফিডব্যাক দিলে এবার সে হার্ট রেটকে কমাবে, ভ্যাসো ডাইলেটেশন করবে। ক্লিয়ার? তাহলে ডিউরিং ভালসালভা অনেকগুলো চেঞ্জ হচ্ছিল, সেগুলো আফটার ভালসালভা সবগুলো আবার নর্মাল হওয়ার চেষ্টা করে। কেউ বেড়ে গেলে সেটা কমে গিয়ে নর্মাল হওয়ার চেষ্টা করে, কেউ কমে গেলে বেড়ে যেয়ে নর্মাল হওয়ার চেষ্টা করে। শুধুমাত্র আমার ভ্যাসো কনস্ট্রিকশন বা পেরিফেরাল ভ্যাসো কনস্ট্রিকশনটা পারসিস্ট করে যায়। সে তখন করে কি? সে তখন করে হচ্ছে নতুন করে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সকে বাড়িয়ে, ব্লাড প্রেশারকে বাড়িয়ে, আমার ব্যারোস্টার মেকানিজমকে স্টিমুলেট করে হার্ট রেটটাকে কমায়। সেই কথাগুলো আমার এখানে লেখা আছে। Intrathoracic and intra-abdominal pressure decreases to normal. Withdrawal of the venous compression. Venous return increases to normal, same as cardiac output and blood pressure. All increases to normal, but the peripheral vasoconstriction persists. In that case, peripheral vasoconstriction increases the blood pressure. Now, it stimulates the baroreceptor activity and thus it decreases the heart rate. Clear? তাহলে ভালসালভা একটা জটিল বিষয়, ব্যাপারটা আজকে থেকে আমরা একটু একটু করে বুঝবো এবং আরও 1-2বার রিভিশন দিলে জিনিসটা আমাদের নখদর্পণে চলে আসবে। এই ভালসালভা রিলেটেড যে প্রশ্নগুলো এগুলো প্রায় পরীক্ষাতেই আসে। ওকে, আচ্ছা, তো আজকের অনেকগুলো পড়া আমরা পড়ে ফেলেছি। প্রথমে হার্ট রিলেটেড পড়লাম, তারপর ব্লাড ভেসেল রিলেটেড পড়লাম, তারপর ব্লাড প্রেশার রিলেটেড পড়লাম। এবার সিভিএস ফিজিওলজি বললেই যে টপিকটা আমাদের মাথায় আসে সেই টপিকটার পড়া, দ্যাট ইজ